রিকশা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাশফি। অনেকক্ষণ ধরে ওর বন্ধু সাকিবকে কল করে যাচ্ছে, কিন্তু সাকিব ফোন রিসিভ করছে না। তাশফি বিরক্ত হয়ে লাস্টবার কল করলো ওর বন্ধুকে। এবার সাকিব রিসিভ করে। সাকিব ফোন রিসিভ করতে তাশফি ঝাড়ি দিয়ে বলা শুরু করলো, সাকিব কই তুই? তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে রিক্সা স্ট্যান্ডে চলে আয়। আমি তোর জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, আর তোর কোনো খোঁজ খবর নেই। ফোনটাও রিসিভ করিস না ঠিক মতো। তুই আর ভালো হলি না শালা। দোস্ত, সরি রে, একটু দাঁড়া, আমি এখনই আসছি। জলদি আয়, আর দাঁড়াতে পারবো না, কলেজে যেতে হবে তো। আচ্ছা দোস্ত, দাঁড়া, আমি আসছি। তাশফি ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে সাকিব চলে আসে সেখানে। তাশফি রেগে আছে। সাকিব এসে কান ধরে সরি বলা শুরু করে। দোস্ত, সরি রে, আজকে একটা মেয়েকে দেখছিলাম, পিছু নিতে গিয়ে দেরি হলো। মেয়েটা দেখতে কি সুন্দর ছিল রে। চুপ কর হারামি, চল, কলেজের দেরি হচ্ছে। এরপর তাশফি এবং সাকিব মিলে একটা রিকশা করে কলেজে চলে আসে। কলেজের ভিতরে প্রবেশ করে ওরা দুজন। নিজেদের মতো করে হাঁটতে থাকে। ঠিক এমন সময় রিয়া তাশফিকে ডাক দেয়। ওই তাসফি, এদিকে শোনো। হ্যাঁ বলো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো রিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে এই হ্যাবলাকান্ত আছে, সে কোনো কথা বলছে না কেন? গার্লফ্রেন্ড বকা দিয়েছে নাকি আজকেও? ওই রিয়ার বাচ্চা, তুই আমাকে চেঁচাইতিস কেন? হ্যাঁ, আমি চেতলে কিন্তু কিচ্ছু ঠিক থাকে না। আজ মনে হয় নতুন একটা মেয়ে দেখেছে, সেটা আবার জুইকে বলেছে, তাই মনে হচ্ছে ঝগড়া হয়েছে। আমার সাথে না চেতে তোর জুইয়ের সাথে কে চেত? বুঝতে পারছো হ্যাবলাকান্ত? সাকিব, রিয়া, আর কোনো কথা হবে না, এখন সবাই ক্লাসে চলো। তোরা দুটো খালি ঝগড়া করিস কেন বলতো? ওরা তিনজন ক্লাসে আসলো। ক্লাসে এসে তাশফি এবং সাকিব দুজন এক বেঞ্চে বসে। রিয়া বসে অন্য একটি বেঞ্চে। তাশফি বসতে না বসতে সাকিব প্রশ্ন করলো, তাসফি, একটি বিষয়ে লক্ষ্য করছিস তুই? কোন বিষয়ের কথা বলছিস তুই? ওই রিয়া যে বলল আমার গার্লফ্রেন্ড জুয়ের সাথে আমার ঝগড়া বাঁধছে, তা তো একমাত্র আমি জানি। তাহলে ও জানলো কেমন করে? আর তার নাম যে জুই তাও ও জানে। আচ্ছা, আমি তো জুইকে কখনো দেখিনি, দুজনের কথাও হয়তো ফোনে, তাহলে জুয়ের কথাও জানে কিভাবে? তোকে ছাড়া তো কাউকে বলেনি। ভাই, এর ভেতরে কিছু রহস্য আছে। তোর কথাও ঠিক আছে। আচ্ছা, এমনটা নয় তো যে ও নিজেই জুই সেজে তোর সাথে কথা বলে? এইটা তো ভেবে দেখিনি কখনো। আরে হালা, তুমি তো ফুল পাইছো, এতেই শেষ। ফুলের ভেতরে কি আছে তা যাচাই করনি? এখন ঠেলা সামলাও। এই, তুই আমার ফ্রেন্ড তা ভাবতেও অবাক লাগে। কোথায় আমাকে সাহায্য করবে তা না করে আমাকে বাস দেওয়ার জন্য পড়ে আছিস। সাকিব, এত রাগ করিস কেন? আমি যেহেতু আছি, তোর সমস্যার সমাধান পাবি। ক্লাস করে আমার সাথে যাস, তোর সব সমস্যার সমাধান করে দেব। একটু পর টিচার আসে। দুজনে আর কথা বলতে পারে না। দুজনে ক্লাস করতে মনোযোগী হয়ে পড়ে। ক্লাস চলাকালীন সময় তাশফি রিয়াকে ফলো করে। ও কিছুক্ষণ পর পর সাকিবের দিকে তাকিয়ে থাকে। এর মানে এখানেই কিছু ঘাবলা আছে যে তাশফিকে নিখুঁতভাবে খুঁজে বের করতে হবে। ক্লাস শেষ হয়। ওরা সবাই মিলে কলেজের মাঠে এসে বসে। তাশফি রিয়াকে বলে, ওই রিয়া, বিকেলে নির্জনা পার্কে দেখা করিস তো আমার সাথে? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়া অবাক হয়। তবে তাশফির কথা শুনে রিয়া অনেক খুশিও হয়েছে। তবে তাশফি রহস্যময় হাসি দেয়। রিয়াকে মনে মনে বলে, চান্দু, তোর জন্য বিকেলে কি অপেক্ষা করছে, খালি বিকেল হতে দে, বুঝবি পরে। তারপর সবাই যে যার মতো কলেজ থেকে চলে আসে। রাস্তায় সাকিব তাশফিকে প্রশ্ন করলো, তাসফি, তুই বিকেলে রিয়াকে দেখা করতে বললি কেন? হালা, তুই জীবনে মানুষ হবি না? ওরে, কেন ডাকছি তা বিকেলে দেখিস। এখন বাসায় চল, বেশি কথা বললে তোরও 12টা বাজাবো, বুঝছিস তো? দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে বাসায় যেতে থাকে। এবার ওরা রিক্সা নেয়নি। আসার সময় রিক্সা নেয় ওরা, কিন্তু মাঝে মাঝে হেঁটেই বাড়ি যায়। দুজনে হাঁটতে থাকে। হঠাৎ করে তাদের সামনে নীরার আগমন। নীরা হলো তাশফির খালাতো বোন। নীরা আর তাশফি একই ক্লাসে পড়ে। নীরা আবার তাশফিকে পছন্দ করে, তবে তাশফি নীরাকে সবসময় এড়িয়ে চলে। কেননা নীরার বাবা একজন ধনী মানুষ, প্রভাবশালী বিশাল, টাকাও অনেক নীরার বাবার।
সেজন্য কিছুটা এড়িয়ে চলে। তবে মেইনলি এড়িয়ে চলার পিছনের কারণ হলো তাসফির বাবা হলো সামান্য একজন কৃষক। তাসফি হলো একজন গরিব চাষির ছেলে, যার বাবার কিনা নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সে আবার করবে বিলাসিতা, তা আবার নীরার মতো বড়লোক ঘরের মেয়ের সাথে তো কখনোই না। এই জন্য তাসফি নীরাকে সবসময় এড়িয়ে চলে। নীরা সোজা এসে তাসফির সামনে দাঁড়িয়ে বলে, ওই তাসফি, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বারবার এমন করিস কেন? কেমন করি? কি করলাম আমি আবার? তুই খালি আমাকে বারবার ফিরিয়ে দিস কেন? তোকে আমি বারবার যে কথাটি বলি সেটা কি তুই বুঝিস না? এড়িয়ে চলিস কেন আমাকে? দেখ নীরা, এসব ভালো লাগে না আমার। কেন লাগে না? কিসের সমস্যা আমার বল? তোর স্ট্যাটাস কোথায় আর আমারটা কোথায় একটিবার ভেবে দেখেছিস নীরা? কোথায় আমি বামন আর তুই কোথায় চাঁদ? আমি কি বামন হয়ে চাঁদের পানে হাত বাড়াতে পারি বল? ওই, তুই রাজি হবি কিনা বল? আমার এত কথা শুনতে ইচ্ছে করে না। কখনোই হবে না। সর সামনে থেকে। সাকিব, চলে আয়। কথাটা বলে নীরার সামনে থেকে সাকিবকে নিয়ে চলে আসে তাসফি। নীরা রাগ আর বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে ওদের চলে যাওয়ার দিকে। কিছু দূর আসতেই সাকিব তাসফিকে বলল, তাসফি, নীরা তোকে যেহেতু এত করে বলেছে যে ও তোকে চায়, তুই রাজি হয়ে গেলেই তো পারিস। এত ঝামেলা তো আর হয় না। সাকিব, আমাদের একবেলা খাবার খেলে পরের বেলা কি খাবো তা নিয়ে চিন্তা করতে হয়। আমাদের নিজের কোনো জমি নেই। আমার বাবা রিয়ার বাবার জমিতেই কৃষক হিসেবে চাষ করে। তাহলে এই অভাবের সংসারে কাউকে কেমন করে জড়াই বল? তুই কেন বুঝিস না? তাও ঠিক বলেছিস। আচ্ছা দেখ কি করলে ভালো হয়। আমি শুধু আমার মতামত দিলাম। চল বাসায় ফিরি। 3 রাস্তার মোড়ে এসে সাকিব আর তাসফি আলাদা হয়ে নিজেদের বাড়িতে আসে। তাসফি বাসায় এসে দেখে যে ওর ছোট বোন কান্না করছে। তাসফি ওর বোন তিশার কাছে যায়। তিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তিশা তোর? এভাবে কাঁদছিস কেন? ভাইয়া, আগামীকাল স্কুলে সব বেতন না দিতে পারলে স্যার টিসি দিয়ে দিবে বলেছে। বাবাকে এসে বলতে বাবা বকা দিয়েছে। তুই চিন্তা করিস না বোন, তোর টাকা আমি আগামীকাল গিয়ে দিয়ে আসবো। তুই বই পড় গিয়ে। এতটুকু বিষয় নিয়ে কাঁদতে হয়? তাসফির কথা শুনে রিয়া অনেক খুশি হয়। তিশা খুশিতে দৌড় দিয়ে রুমে চলে যায়। তিশা একজন খুবই মেধাবী একজন ছাত্রী। ও এসএসসি দেবে এবার। তাসফি উঠানে দাঁড়িয়ে আছে। পিছনে হঠাৎ করে ওর মা এসে দাঁড়ায়। তাসফি ঘুরতেই ওর মা বলল, তাসফি, তিশাকে তো বললি যে ওকে টাকা দিবি, কিন্তু অতগুলো টাকা পাবি কোথায় বলতো? 3-4 হাজার টাকা কিন্তু কম না। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা। আমি ঠিকই ওর জন্য টাকা জোগাড় করব। কিছু কি আছে বাড়িতে খাবারের মতো? ক্ষুধা লাগছে যে মা। আচ্ছা, রুটি বানিয়েছিলাম, হাত মুখ ধুয়ে আয়, খাবার দিই তোকে। 2টো রুটি খেয়ে সে নিজের রুমে চলে আসে। তাসফি রুমে এসে ভাবতে থাকে এখন এই টাকা কোথায় সে পাবে। ওর কাছে তো কোনো টাকা নেই। তাসফি টিউশনই করায়, কিন্তু যাদের পড়ায় তাদের কাছে এখন টাকা চাইলেও কেউ দেবে না, কেননা মাসের আজ 15 তারিখ। কি করবে সে বুঝতে পারে না। তাসফি অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে তিশার বিয়ের জন্য, বড় ক্লাসে পড়ার জন্য যে টাকা তাসফি সবাইকে না জানিয়ে জমিয়েছে, সেই টাকা থেকে তাসফির এখন টাকা বের করা ছাড়া আর কোনো উপায় ওর কাছে নেই। এই টাকা সে জমিয়েছে অনেক কষ্টে। তাসফির বাবা অনেক বড় মনের একজন মানুষ। নিজে কাজ করলেও তার ছেলেকে কাজ করতে দেয় না, পড়াশোনা করতে বলে সব সময়। নিজে না খেয়ে ছেলের জন্য সব করতে পারেন উনি। এই জন্য তাসফি নিজের জন্য কিছু করে না, সব করে ওর বোনের জন্য। তাই তাসফি ওর বাবার আড়ালে নিজেও কৃষি জমিতে কাজ করে। তবে কাজের কন্ট্রাক্ট নিয়ে তাসফি দিনে কাজ করে না। সে রাতের আধারে কাজ কমপ্লিট করে দিয়ে আসে। পরে জমির মালিকের থেকে টাকা নিয়ে আসে আর তার বোনের জন্য জমাতে থাকে। রাতে তাসফি মাঠে গিয়ে খেতে কাজ করে আর দিনে হাফ বেলা একটি রেস্টুরেন্টে কাজ করে। সন্ধ্যার পরে প্রাইভেট পড়ায়। তারপরে ক্ষেত কাজ করে কিছুক্ষণ বই পড়ে ঘুমিয়ে যায় তাসফি। এভাবেই কেটে যায় তাসফির কঠিন জীবন। আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে চলে আসে জমিতে কাজ করতে। কাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসে তাসফি। বাসায় এসে তার মাকে বলে, আমুক খাবার দাও দ্রুত, আমি পুকুরে গিয়ে গোসল করে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই গোসল শেষ করে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আম্মু, আমি এখন স্কুলে যাব। আমার সাথে কি ভাইয়া যাবে নাকি সে একা যাবে? একটু অপেক্ষা কর তিশা, তোর ভাইয়া এখনই আইয়া পড়ব, তখন শুনিস। তাসফি গোসল করে এসে কাপড় পরে খাবার খেতে বসে।
তিশা স্কুলে আজ এখনও যায়নি, কারণ গেলেই টাকা চাইবে স্কুল থেকে। সেই জন্য ওর ভাইয়ের অপেক্ষা করছে। আজকে কলেজে তাসফির একটু লেটে ক্লাস শুরু হবে, তাই সে দ্রুত খাবার শেষ করে তিশার জন্য টাকা নেয়, তিশার স্কুলে যাবে বলে। রিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে সে তার নিজের কলেজে যাবে। রেডি হয়ে যখন বের হবে তখন তার মাকে বলল, আমি কলেজে যাচ্ছি, দোয়া করো কেমন। ওই তিশা, চল আমার সাথে। তোর সাথে স্কুলে গিয়ে তোর ঝামেলা শেষ করে আমি কলেজে যাব। তোদের দুজনের জন্য আমি সব সময় দোয়া করি বাপজান। যা, সাবধানে যা তোরা। তাসফি আর তিশা দুজনে চলে যায় তাদের কাজে। অন্যদিকে তাসফির আব্বু যাচ্ছে খেতে কাজ করতে। তখন তার সাথে দেখা তাদের গ্রামের মেম্বার ইলিয়াস মিয়ার সাথে। কেমন আছো রহমত মিয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায় ভাইজান। তা কই যাচ্ছ? খেতে কাজে নাকি? হ্যাঁ ভাইজান। তা শুনলাম তুমি নাকি এখনও তোমার ছেলেকে পড়াশোনা করাইতেছো। শোনো রহমত মিয়া, ছেলে মেয়েদের এত পড়ালেখা করানোর দরকার নাই। ছেলেদের কামে ঢুকিয়ে দাও আর মেয়েটার বিয়া দাও, বুঝছো? কি করব বলেন, ছেলেটার মাথা অনেক ভালো, মেয়েটাও পড়াশোনা করতে পারে ভালো, কষ্ট হলেও চলে যাচ্ছে দিন। আমরা কৃষক মানুষ, আমাদের বড় স্বপ্ন দেখা ঠিক না। তুমি কত কষ্ট করো। এখন তোমার ছেলে যদি পড়াশোনা না করে তাহলে এখন সে তোমার সাথে মাঠে কাজ করতে পারতো, তোমাদের কষ্টও কম হইতো। ভাইজান, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কষ্ট করছি, আর আমার ছেলে মেয়েদেরও যদি আমার মতো কষ্ট করতে হয় তবে আমার আর তাদের মধ্যে কি পার্থক্য রইল? আমি যত কষ্ট করি না কেন ভাইজান, আমি তাদেরকে কষ্ট করতে দিব না। তারা বড় অফিসার হইব একদিন, দেখেন ভাইজান, এই গ্রামের মান রাখবো, সবাই আমার ছেলে মেয়ে নিয়ে গর্ব করব। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হয় না রহমত। তবে যা ভালো বুঝো তাই করো তুমি। তোমায় যা আমি বলছি তা ভেবে দেখো, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। রহমত মিয়া আর কথা না বাড়িয়ে কাজ করতে চলে আসে। ইলিয়াস কিছুটা রেগে যায়, তবে রহমত মিয়ার এসব দেখার সময় নেই। অন্যদিকে তাসফি তিশার স্কুলে আসে। দুজনের গায়ে পুরাতন কাপড় পরা, কিন্তু তাতে কি, এটা তো সরকারি স্কুল, এখানে অনেক গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে। তবে সবার মধ্যে তিশা সব সময় প্রথম হয়, এই জন্য তিশার পরিবারকে আলাদা সম্মান করে স্কুল থেকে। তিশা ক্লাসে চলে যায় আর তাসফি আসে ক্লাস টিচারের কাছে। তিশার স্কুলের সব টাকা পরিশোধ করে নিজের কলেজে চলে আসে। সাকিব বড়লোকের ছেলে, তবে তবুও তাসফির সাথে ওর ভালো সম্পর্ক। সাকিব আর তাসফি প্রাইমারি থেকে একই ক্লাসে পড়ে, তাই ওদের মধ্যে ভালো সম্পর্ক। তাসফি কলেজে এসে সাকিবের কাছে যায়। কিরে দেবদাস, সাকিব ভাই, কি খবর তোমার? কাঁটা ঘায়ে নুনের ছিটা দাও, তাই না? তোমাকে বাগে পেয়ে লই বুঝবা তখন ঠেলা কাকে বলে। সর তুই, তোকে সকালে কতবার কল দিলাম, ধরলি না কেন? বিজি ছিলাম রে। তা তোর অচেনা রাধার কি খবর? আর রাধা, তুই আমার পাল্লায় পড়লে বুঝবি দেবদাস কেন হলাম। আমরা তো পাগল কুকুরে কামড়ে দিছে যে তোর মতো মানুষ না চিনেই তার সাথে প্রেম করব, তাই না? হালা, তুই এখন এখান থেকে সর, নয়তো তোর কপালে শুনিয়ে আছে বলে দিলাম। সাকিবের কথা শুনে তাসফি হাসতে থাকে। তারপর তাসফি হাসি থামিয়ে সাকিবকে বলে, কুল ম্যান কুল, এত উতলা কেন রে? শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, একটু অপেক্ষা কর, তারপর টের পাবি। যা বলার সোজাভাবে বল, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে চুপচাপ সোজাভাবে বল। এত সারপ্রাইজও লাগবে না, বল, এখনই বল। তাহলে শোন, রিয়াই হলো তোর সেই জুই। আমি শিওর রিয়া তোর অচেনা জুই। কি? তুই কেমন করে বুঝলি? আমাকে একটু বল তো। তোর এতটা শিওর হওয়ার পেছনে আবার কোনো ঘাবলা রাখিস না, বলে দিলাম। আমি কিন্তু বহুত সিরিয়াস। আরে কথা শেষ করার আগেই বাম হাত দিস কেন রে? যেখানে বড়রা কথা বলে সেখানে ছোটদের বেশি কথা বলতে নাই, তা তুই জানিস না? ওরে আমার বড় রে। আচ্ছা যাই হোক, চুপ থাকলাম, এখন বিষয়টা খুলে বল। তাহলে শোন, রিয়ার ফুল নাম কি তা তুই জানিস না, কখনো জানার চেষ্টাও করিস নাই। রিয়ার ফুল নাম হলো রিয়া আক্তার জুই, আর সেই জুই হলো তোমার জিএম। বুঝতে পারছো না? আমি এটা বিশ্বাস করি না যে ও আমার জুই। জুই কত সুন্দর করে কথা বলে, আর রিয়া কেমন খাট্টাস মার্কা কথা বলে।
তুই মাঠের দিকে ভালো করে তাকিয়ে দেখ, রিয়া ওর বয়ফ্রেন্ডদের সাথে কথা বলছে। চোখের সামনে রিয়া বসা। এবার তোর কাজ হলো তুই একটু আড়ালে গিয়ে জুইয়ের নাম্বারে ফোন দিবি। যদি দেখি যে তোর ফোন দেওয়ার পর রিয়া ফোন ধরছে, তখন তো তুই খুব সহজেই বুঝে যাবি যে জুই হলো রিয়া। দোস্ত, তুই এত আইডিয়া কই থেকে পাস বলতো? আগে বললে তো আর আমার এত কষ্ট করতে হতো না জুইকে খুঁজে বের করতে। বেশি না বকে যা বলছি তাই কর এখন। আর এখান থেকে ফোট, আমার ফোন আসছে একটা, ফোনে কথা বলবো আমি এখন। তাসফি পকেট থেকে ফোনটা বের করলো। পকেট থেকে ফোন বের করে দেখে উপর মহল থেকে ফোন দিয়েছে তাকে। তাসফি ফোন হাতে নিয়ে আশেপাশে তাকালো। ওর কাছে পিঠে কেউ নেই। তাসফি মাঠের এক সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বড় স্যার বলল, তাসফি, তুমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। অনেক কাজ আছে, তোমার মিশন শুরু হবে। আমি তোমাকে কাজের ডিটেলস মেইল করে জানিয়ে দিব। তোমাকে যখন সে অনুসারে কাজগুলো করতে হবে, বুঝতেই পারছো। জি স্যার, আমি সব বুঝতে পারছি। আমি থাকতে কোনো সমস্যা হবে না স্যার, জাস্ট রিল্যাক্স থাকেন। বড় স্যার ফোন কেটে দেয়। তাসফি আবার আগের জায়গাতে আসলো। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সে। কিছু সময় পর বড় স্যার তাসফির ফোনে কাজের ডিটেলস পাঠিয়ে দেয় মেল বক্সে। তাসফি সেসব দেখতে থাকে। সাকিব আসলো সেখানে। সে বলল, দোস্ত, তোর ধারণাই সঠিক। রিয়াই হলো আমার জুই। জুইয়ের নাম্বারে কল করি, রিয়া রিসিভ করে, কথা বলে আমার সাথে। আমি বুঝে গিয়েছি রিয়াই হচ্ছে জুই। বাহ, খুব ভালো তো। আপাতত বাসায় চল, একটু কাজ আছে, এটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা। সাকিব আর তাসফি একসাথে কলেজ থেকে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। কেননা তাকে বাসা গিয়ে প্রয়োজনীয় পোশাক গোছাতে হবে। দ্রুত হাঁটতে থাকে তাসফি। সাকিব বলে, কি ব্যাপার, এত জোরে হাঁটিস কেন? সাকিব, আমি আগামীকাল সকালে ঢাকা চলে যাব। আমি কবে গ্রামে আসতে পারবো তা সঠিক বলতে পারবো না। আমার পরিবারের প্রতি তুই খেয়াল রাখিস বন্ধু, বিশেষ করে তিশার প্রতি রাখিস বেশি করে। কি যে বলিস না তুই, বোকার মতো। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোর সব কিছুতেই তোর পাশে থাকবো ইনশাল্লাহ, চিন্তা করিস না। জানি তুই একমাত্র আমার কাছের বন্ধু। তবে তুই হঠাৎ করে ঢাকা চলে যাবি কেন সেটা আমি বুঝতেছি না। আমাকে বল, কি এমন কাজ পড়লো রে? আমি এই প্রশ্নের উত্তর এখন কাউকে দিতে পারবো না। সময় হলে সবাইকে আমি নিজে থেকেই বলবো। তবে একটা চাকরির অ্যাপ্লাই করেছিলাম, সম্ভবত সেখান থেকেই ডাক এসেছে। ইন্টারভিউ নেবে এতটুকুই জেনে রাখ। বাহ, এটা তো ভালো খবর। ঠিক আছে, তুই যা, বাকিটা আমি ঠিক সামলে নেব। ওরা দুজন যে যার মতো বাসায় চলে আসে। তাসফি বাসায় এসে ফ্রেশ হয়ে বাড়িতে যা খাবার ছিল সেগুলো কোনো রকমে আধপেটা হয়ে খেয়ে নেয়। খাবার খেয়ে রুমে এসে একটু বিশ্রাম নিল। শুয়ে থাকাতে সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে তাসফির ঘুম ভাঙে, কারণ বড় স্যার ফোন করেছে। ফোনের আওয়াজে ঘুমের অবসান ঘটে ওর। তাসফি রিসিভ করে। তাসফি, তুমি কিছুক্ষণ পরে তোমার কলেজের অধ্যক্ষ এর বাসায় যাবে। সেখানে গেলেই তোমাকে উনি তোমার কলেজ থেকে টিসি এবং যাবতীয় তোমার কাগজপত্র দিয়ে দেবে। যে মিশনটা হাতে এসেছে সেজন্য তোমাকে ঢাকাতে থাকতে হবে আর ঢাকার ভার্সিটিতে পড়তে হবে। ঠিক আছে স্যার, সব আয়োজন হয়ে যাবে। গুড। ফোন কাটেন উনি। তাসফি বিকেলে আসরের নামাজ পড়ে স্যারের বাসায় আসে। সেখানে যেতেই প্রিন্সিপাল সব নিজের থেকে দিয়ে দেয়। তাসফি বুঝে যায় আগে থেকে সব ঠিক করে রাখা ছিল। পেপারস নিয়ে সে সোজা নিজের বাসায় চলে আসে। রাতের খাবার খেতে বসে বাসার সবাইকে তাসফি বলল, ঢাকা চলে যাচ্ছে আমি। কেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে হবে তাই। কিন্তু হঠাৎ করে কেন? যেতে হবে না? যেতে হবে। সবার সাথে কথা বলে তাসফি। যদিও তাকে কেউ ঢাকা যেতে দিতে রাজি হচ্ছিল না, তবে তাসফি অনেক কষ্টে তাদেরকে বুঝিয়ে তারপরে রাজি করিয়েছে। রাতে ঘুমায় সে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে পাড়ি জমায় নতুন শহরের উদ্দেশ্যে। পরিচিত শহরকে ত্যাগ করে অপরিচিত শহরে আগমন হবে, কিন্তু সামনে তাসফির জন্য কি অপেক্ষা করছে সেটা সে নিজেই জানে না। তাসফি ঢাকাতে এসে বড় স্যারকে ফোন দিল। উনি ফোন রিসিভ করে একটি জায়গার নাম বললেন। স্যারের দেওয়ার ঠিকানা অনুযায়ী তাসফি পৌঁছে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। তাসফি লোকটার কাছে যায়।
তাকে দেখা মাত্রই সেই লোকটা স্যালুট দিল। লোকটা তাসফিকে বলল, স্যার আমি নাজবুল হোসেন, আপনার পিএ হিসেবে আমাকে রেখেছেন বড় স্যার। ও, তা নাজমুল সাহেব এখন আমাকে নিয়ে বাসায় চলুন, অনেক ক্লান্ত আমি। স্যার গাড়িতে গিয়ে বসুন। কিছুক্ষণ পরে নাজমুল তাসফিকে নিয়ে একটি দোতলা বিশিষ্ট বাসার সামনে গিয়ে গাড়ি পার্ক করলো। নাজমুল বলল, স্যার নামুন, এখন থেকে এই বাসে আপনি আর আমি থাকবো। ওকে, কিন্তু রান্না করবে কি? স্যার রান্না তো আমাদেরকেই করতে হবে, মানে নিজেদের রান্না করে খেতে হবে, কেননা বাসার বাইরের লোক আনলে আমাদের কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি রান্না করবেন? যাই হোক, এখন বাসার ভিতরে চলুন। দুজনে বাড়ির ভিতরে আসলো। বাসার ভিতরে প্রবেশ করার পরে নাজমুল তাসফিকে তার রুম দেখিয়ে দিল। তাসফি রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিল। ক্লান্তিতে সে যেন আর উঠতে পারছে না। রেস্ট শেষ করে ফ্রেশ হয়। তারপর বড় স্যারকে তাসফি ফোন দিল। বড় স্যার তাসফিকে বলল, তোমার কলেজের কাগজপত্রগুলো নাজমুলের কাছে দাও। ও তোমার বাসা থেকে কিছুটা দূরে একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। তারপরে পরশুদিন থেকে তুমি তোমার কাজে লেগে পড়বে। খুব সাবধানে কাজটা করবে তুমি। জি স্যার, চিন্তা নেই। আচ্ছা, রেস্ট করো, আমি রাখলাম। স্যার ফোন কেটে দিল। তাসফিকে স্যার ফোনে সব কাজ বুঝিয়ে দিল যা তাকে করতে হবে কলেজে গিয়ে। তাই আজকে পুরো একটা দিন সে রেস্ট নেবে। পুরো একদিন রেস্ট নেওয়ার পরে শুরু হলো তাসফির নতুন কাজের শুরু। আপনারা হয়তো বা অনেক কিছু বুঝতে পারছেন না যে নাজমুল তাসফিকে কেন স্যার ডাকে, তার সাথে এই বড় স্যারই বা কে। সম্পূর্ণ গল্পটির সাথে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আপনারা হয়তো বা অনেক কিছু বুঝতে পারছেন না যে নাজমুল তাসফিকে কেন স্যার ডাকে, তার সাথে এই বড় স্যারই বা কে। সম্পূর্ণ গল্পটির সাথে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। পরের দিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল তাসফি। ভার্সিটির গেট দিয়ে ঢিলাঢালা পোশাক পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে একটি পুরনো ব্যাগ নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলো একটি ছেলে। এই ড্রেস আপ তাসফি নিয়েছে তার বড় স্যারের কথা মতো। সে এভাবেই ভার্সিটিতে যেতে বলেছে তাসফিকে, তাই সে এভাবে যায়। ভার্সিটির প্রায় ছাত্রছাত্রীর চোখ এখন তাসফির দিকে। ছেলেটিকে দেখে সবাই হাসাহাসি করছে। একজন আরেকজনকে বলাবলি করছে, দেখ কলেজে আজ একটা খ্যাত ছেলে এসছে। আরও অনেক কথা বলাবলি করছে। ছেলেটি কারো কথা গুরুত্ব না দিয়ে সকলের সামনে দিয়ে যখনই ক্লাসরুমের দিকে যাওয়া ধরলো, তখনই একটা ছেলে বলে উঠল, এই খ্যাত, ভার্সিটিতে আজ নতুন নাকি? তাসফি ছেলেটির কথার প্রতি উত্তর না দিয়ে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে। পিছন থেকে কারো হাতের স্পর্শে তাসফি পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে যে ছেলেটি ওকে খ্যাত বলে ডেকেছিল, সেই ছেলেটি তাসফির হাত টেনে ধরেছে। ছেলেটি বলল, আমি আবির, তোমার নাম কি? আমি তাসফি ইসলাম, নতুন এসেছি। তুমি কিছু মনে করো না তোমায় খ্যাত বলাতে। আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমিও কি সকলের মতন নাকি। তোমার কথার মানে বুঝলাম না আবির। আসলে তাসফি, এখানে যারা প্রথমে নর্মালভাবে আসে, তারপরে তাদের সাথে কেউ খারাপ আচরণ করলে তাদের ভালো মানুষের মুখোশ খুলে যায়, তারাই সবচাইতে খারাপ হয়। ও, আমি কিছু মনে করিনি আবির। তুমি কোন ইয়ারে পড়ো? আমি অনার্স 3য় বর্ষে পদার্থ বিভাগে পড়ি। অনার্স 3য় বর্ষে পদার্থ বিভাগ। আমরা তো তাহলে দুজন একই ক্লাসে পড়াশোনা করি, তাহলে আমরা ফ্রেন্ড হতে পারি? আচ্ছা ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। তাহলে তুই করে বলি। আবির, তোর পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আব্বু, আম্মু আর একটা ছোট বোন। বোনটা ক্লাস 10-এ পড়ে। আব্বু একজন ব্যবসায়ী। তা তাসফি, তোর পরিবারে কে কে আছে? আবির, আমার পরিবার বলতে কেউ নেই। আমি এই পৃথিবীতে বড় একা। কেন, কি হয়েছে তোর? পরে সময় হলে বলবো আবির। এখন চল, ক্লাস শুরু হবার সময় হয়ে গেছে। ওরা দুজন আর কোনো কথা না বলে ক্লাসের দিকে চলে আসে। ক্লাসে প্রবেশ করার সাথেই ক্লাসে থাকা সবাই তাসফিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দেয়। কিন্তু তাসফি কারো কথা কান না দিয়ে সবার পিছনের বেঞ্চে গিয়ে বসলো। সবাই তাসফির দিকে তাকিয়ে আছে। আবিরও তাসফির পাশে এসে বসলো। কিছু সময় পর স্যার ক্লাসে আসলো। ক্লাস নিতে শুরু করে, কিন্তু তাসফিকে ক্লাসে সবচাইতে অমনোযোগী দেখতে পায় স্যার। তাই সেজন্য তাসফিকে দাঁড়াতে বলল। এই ছেলে, দাঁড়াও। তাসফি তখনও খেয়াল করেনি স্যার তাকে ডাকছে, তবে আবির সেটা বুঝতে পারে। তাসফির পাশে আবির বসা ছিল। ও তাসফিকে বলল, ওই দাঁড়া,
স্যার তোকে দাঁড়াতে বলেছে। এখন কিছু কথা শুনতে হবে রে তাসপি, যদিও সেগুলো অপমানজনক। উঠে দাঁড়া, কিছু করার নাই। এখানে এরা এমনই সবাই, কেউ গরিবদের মূল্যায়ন করে না। দাঁড়া। তাসফি উঠে দাঁড়ায়, কোথায় না তাকিয়ে সোজা তাসফি স্যারের দিকে তাকায়। সে দাঁড়ানোর পরে স্যার বলল, এই ছেলে, তোমার নাম কি? স্যার আমার নাম তাসফি। ও, তা তোমার বাবা কি করে? স্যার আমার বাবা মা বলতে কেউ নেই, আমি এতিম, একাই থাকি। তা তুমি এভাবে নোংরা পোশাক পরে কলেজে আসছো কেন? এখানে সবার দিকে তাকাও, এরা কত স্মার্ট, আগামীকাল থেকে ভালো পোশাক পরে আসবে। এসব খ্যাত যে কোথা থেকে আসে? এই ছেলে বসো, যত সব। তাসফি কিছু না বলে স্যারের কথা মতো নিজের জায়গাতে বসে পড়ল। বেঞ্চে বসে তাসফি ভাবতে থাকে, আজ গরিব বলে কি আমাদের ভার্সিটিতে পড়া যাবে না? আসলে এখানে পড়তে হলে দামি পোশাক, বাবার অনেক টাকা লাগবে। তাহলে গরিব ছেলে মেয়েরা কি তারা তাদের ন্যায্য অধিকার পাবে না এই সমাজে? সব ক্লাসগুলো করে বাসায় চলে আসে তাসফি। বাসায় আসার পরে তাসফিকে দেখে নাজমুল বলল, স্যার কেমন কাটলো নতুন কলেজের প্রথম দিন? অনেক ভালো, যা বলে বোঝানো যাবে না। স্যার ফ্রেশ হয়ে খাবার খেতে আসুন, আমি রান্না করছি। ঠিক আছে। মিশনের জন্য আমাকে যে স্যার কত কি করতে দেয়। কিছু করার নেই স্যার, আসেন খাবার খাই। নাজমুলের কথা মতো সে ফ্রেশ হতে যায়, তারপর এসে খাবার খেয়ে নিল। সারাদিন আর কিছুই করেনি ওরা, রাতে ঘুমিয়ে পড়ে ওরা দুজন। পরের দিন আজ কলেজে এসে তাসফি আর আবির একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই 4-5 জন ছেলে এসে তাসফিকে বলা শুরু করলো, এই খ্যাত, ভার্সিটিতে নতুন নাকি? জি আমি নতুন। তাহলে তোকে দিয়েই হবে। মানে? এই খ্যাত, তুই এই চিঠিটা ওই যে মেয়েদের ভিতরে সাদা জামা পরা মেয়েটি আছে, তাকে গিয়ে চিঠিটা দিবি। যদি মেয়েটি বলে এই চিঠিটা কে দিতে বলেছে, তখন আমি তাকে কি বলবো? তুই তখন আমাদের ভিতর থেকে আরিফকে দেখিয়ে দিবি। যাস না তাসপি। আবির আস্তে গলায় কথাটা বলল তাসফিকে, কিন্তু উপায় নেই। তাসফি ফারানের কথা মতো চিঠিটা নিয়ে মেয়েদের কাছে আসলো। সেখানে থাকা সেই সাদা ড্রেস পরা মেয়েটিকে দিল চিঠিটা। তাসফি গিয়ে বলল, আপু আপনাকে এই চিঠিটা আরিফ ভাই দিতে বলেছে, এই নিন তার চিঠি। কোন আরিফ? ওই যে। তাসফি মেয়েটাকে আরিফকে দেখানোর জন্য পিছনে ফেরে। আরিফকে দেখাতে গিয়ে পিছনে ফিরে সে অবাক হয়, সে ছেলেগুলো কই? তাসফি পিছনে ফিরে ছেলেটাকে দেখাতে গিয়ে দেখে সেখানে কেউ নেই, আবিরও নেই। ওরা আবিরকে তুলে নিয়ে এসছে। তখনই মেয়েটি কাউকে না দেখতে পেয়ে তাসফির গালে দিল ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়। মেয়েটা রেগে তাসফিকে বলে, তোদের মতো ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে তাদের টিস করা তোদের অভ্যেস হয়ে গেছে। তোদের মতো ছোট লোক ছেলেদের কাজ হলো সুন্দরী বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সব কিছু আত্মসাৎ করা। মেয়েটির কথা শুনে তাসফি অবাক হয়। তাসফি বুঝতে পারছে না এখন সে কি বলবে, তবে মনে মনে বলে, কি আজব মেয়েরে, চর না পেরে ঠিকমতো বলতে পারতো। আসলে মেয়েটা একদিক দিয়ে ঠিকই বলেছে, ছেলেরা মেয়েদের পিছনেই ঘোরে, তবে সবাইকে এক ভাবা তার উচিত হয়নি। তাসফিকে ভালোভাবে সব কিছু জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু সে তা না করে সবার সামনে চর মেরে অপমান করে অনেক কথা শুনিয়ে দিল। তাসফি আজ গরিব বলে কত কিছুই না তাকে সহ্য করতে হচ্ছে। তাসফি মেয়েটিকে বলল, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। কথাটা হলো, সবাইকে এক সমান ভাববেন না। আমরা গরিব বলে এর মানে এই না যে আমরা আপনাদের প্রেমের জালে ফেলে সব কিছু আত্মসাৎ করব। গরিব বা মধ্যবিত্ত ছেলেদের চেয়ে আপনাদের মতো মুখোশধারী বড় লোকের ছেলে বা মেয়েরা এরকম জঘন্য কাজটা করে থাকে। আপনি এত কিসের অহংকার করেন? সামান্য রক্ত মাংসে তৈরি শরীর নিয়ে এত কিসের অহংকার আপনার? আর একটা কথা মনে রাখবেন, আপনি গরিব মানুষগুলো বিশ্বাস করতে জানে, কাউকে ঠকাতে নয়। তাসফি আর কিছু বলে না, সেই কথাগুলো বলে সেখান থেকে ক্লাসে চলে আসে। তাসফি কোনো দিকে না তাকিয়ে সোজা পিছনের বেঞ্চে এসে বসলো। প্রথম যেদিন সে বেঞ্চে এসে বসেছিল সেই বেঞ্চে বসলো। সেখানে বসে মনে মনে বলল, চিনি আর লবণ দেখতে একই, কিন্তু ভিন্নতা স্বাদে। মানুষ আর অমানুষগুলো দেখতে একই রকম, কিন্তু পরিচয় আচরণে। দেখতে সুন্দর মানুষগুলোর পরিচয় তার আচরণে। তাসফি কথাগুলো বেঞ্চে মাথা রেখে বিড়বিড় করে বলল।
এর ভিতরে আবির এসে বসলো পাশে। আবির বলল, তাসপি, ওরা আমাকে তুলে নিয়ে যায় সেখান থেকে। তবে যখন আসছি দেখছি মেয়েটাকে অনেক কথা বলছিস, ভালোই লেগেছে কথাগুলো। তোর আচরণ চলাফেরা বোঝাই যায় না যে তোর ভিতরে লুকিয়ে আছে হাজারো কষ্ট। তোকে দেখলে মনে হয় না তোর মন খারাপ। আজ যা হলো তাতে তোর মন খারাপ থাকাটা স্বাভাবিক, কিন্তু তুই তা আড়াল করে লাগলি। তোর ভিতরে একজন অন্যরকম মানুষ লুকিয়ে আছে। শোনাবে, বড় মনীষীরা বলেছিলেন মন খারাপের বিষয়টি যে যত বেশি আড়াল করতে পারে ভেতর থেকে সে তত বেশি শক্তিশালী। তাই আমি সবসময় স্বাভাবিকভাবে চলাফেরা করি। আর একটা কথা মনে রাখবে আবির, সহজ সরল মানুষগুলোর আঘাত পেতে পেতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। আমিও তাদের থেকে কোনো ব্যতিক্রম নই। দুজনে কথা বলতে থাকে। এর ভিতরেই ক্লাসে স্যার এসে পড়ে। স্যার এসে কিছুক্ষণ ক্লাস করানোর পরে তাসফির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। স্যারের কথা মতো তাসফি দাঁড়ালো। তাসফি দাঁড়াতেই স্যার তার উদ্দেশ্যে বলল, এই ছেলে, আজও তুমি গতকালের মতো ড্রেস পরে আসছো? তোমায় আমি ভালো পোশাক পরে আসতে বলছি না, তোমার সমস্যা কি? স্যার, আমি এতিম। আমি কোনো রকমে লেখাপড়ার খরচ চালাই। আমার সকলের মতো ভালো পোশাক কেনার সামর্থ্য নেই। তাছাড়া স্যার, ভালো পোশাক পরলেই কি ভালো মানুষ হওয়া যায়? স্যার, মানুষ হলো মন বা হৃদয়ের একটি নাম। এই হৃদয় বা মন যার ভালো সেই মানুষ, আর যার হৃদয় খারাপ সে মানুষ নয়। স্যার, আমাদের ভিতর কেউ যখন মারা যায় তখন কেউ বলে না যে মানুষ শুয়ে আছে, সবাই বলে মানুষের লাশ। মানুষ যে ছিল সে চলে গেছে। স্যার, দুনিয়াতে ধনী হওয়ার নাম মানুষ নয়। মানুষের শরীরে যেমন রোগ বা বিমার আছে, তেমনি মানুষের হৃদয় বা মনের মধ্যেও অনেক রোগ বা বিমার আছে। যেমন তাকাব্বুরি, হিংসা, গুজব, দুনিয়ার মহব্বত, মান সম্মানের মহব্বত ইত্যাদি। আল্লাহ তাআলা সূরা সামজেরে 9 জায়গায় কসম করে বলেছেন, যে বান্দা বা বান্দি হৃদয় বা মনের সমস্ত রোগ দূর করে সুস্থ হৃদয় বা মন বা কলব নিয়ে মওলার দরবারে আসবে, সেই আমার কাছে মুক্তি পাবে। তাহলে স্যার, আপনি বলেন, ভালো পোশাক টাকা পয়সা দিয়ে কি হবে? স্যার, আপনি আমাদের গুরুজন। আপনি আমাদের যা শিক্ষা দেবেন তাই আমরা শিক্ষা গ্রহণ করব। স্যার, আমার কথায় কোথাও কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। তাসফি কিছু বলল না। আর কারো দিকে না তাকিয়ে কথাগুলো বলে আগের জায়গাতেই তাসফি বসে পড়ল। তাসফি বসার পর সবাই তাসফির দিকে অবাক হয়ে চেয়ে আছে। তারা হয়তো কখনো ভাবেনি এমন একটি খ্যাত ছোটলোক ছেলে এভাবে সুন্দরভাবে কথা বলবে। তারপরে স্যার তাসফিকে বলল, বাবা, তুমি আজ আমার চোখ খুলে দিছো। আমাদের সকলের উচিত তোমার কথাগুলো মেনে চলা, ধনী গরিব কোনো ভেদাভেদ না করা, সবাই সবার সাথে ভালো ব্যবহার করা। এক নাগারে স্যার অনেক কথা বলল। সবাই স্যারের কথা শুনতে থাকে। এরপর স্যার আরও অনেক কথা বলে চলে গেল। তাসফি ক্লাস সবগুলো শেষ করে বাসায় চলে আসে। আজকে তাসফির মন খারাপ। সে বাসায় এসে গোসল করে খাবার খেয়ে নেয়। তারপর বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তাসফির ফোনটা বেজে ওঠার কারণে ঘুমটা ভেঙে গেল। তাসফি দেখে তাকে আবির ফোন করেছে। সে রিসিভ করে। আবির বলে, আগামীকাল ভার্সিটিতে তাড়াতাড়ি আসবি। কেন, কি হয়েছে? আসতে বলেছি, আসবি। আচ্ছা। তাসফি আবিরের সাথে আরও কিছু কথা বলে ফোনটা কেটে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ বই পড়ে নিল তাসফি। নাজমুল আর তাসফি যে বাড়িতে থাকে সেটা দেখাশোনার জন্য একজন কাকা আছে। তিনি ভিতরে আসলেন। তাসফি বলল, কাকা কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কাকা, আপনি হঠাৎ আসলেন কি জন্য? কোনো সমস্যা হয়েছে? কিছু লাগবে? আসলে বাবা, এত বড় বাড়ি তো, তোমরা তো দুজন স্টুডেন্ট, তোমরা তো থাকো উত্তর পাশে, দক্ষিণ পাশটা তো ফাঁকা পড়ে আছে। আমার দুজন খুব কাছের মেয়ে, ওই দিকের দুটো রুম ভাড়া নিতে মানে এসে থাকতে চায়। ও, দাঁড়ান একটু। তাসফি তার বড় স্যারকে কথাটা জানালো। উনি বললেন, তোমরা যে বাড়িতে আসো সেটা তো আমাদের দেওয়া না, সেখানে তোমার পরিচয় কেউ জানে না, তাই যদি বারণ করো তাহলে সমস্যা আছে, থাকতে দাও। তাসফি ফোনটা কেটে দিয়ে কাকার কাছে আসে। তাসফি বলে, কাকা, আপনি যা ভালো বোঝেন তাই করেন। আমার ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে।
আমি ভার্সিটিতে গেলাম কাকা। এটা বলে তাসফি ভার্সিটির জন্য রেডি হয়। সকালের খাবার খেয়ে তাসফি ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। তাসফি ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখে আবিরকে আরিফ আর ওর ছেলেরা মিলে মারছে। তাসফি এটা দেখে তাড়াতাড়ি দৌড়ে আবিরের কাছে যায়। আবির, তোকে ওরা কেন মারছে? কি করেছিস তুই? তোমরা কেন আবিরকে মারছো? আমি গতকাল যখন বিকেলে বাজার থেকে বাসায় যাই তখন ওরা একটি মেয়েকে ডিস্টার্ব করে। আমি ওদের সেখানে বাধা দিয়েছিলাম, তাই তোকে এই কথা বলার জন্য আজ তাড়াতাড়ি কলেজে আসতে বলি। আমি আসার পরে ওরা গতকালের জন্য আজ আমায় একা পেয়ে মারছে। আবিরের থেকে এই কথা শোনার পরে তাসফির চোখ রক্ত রাগে বর্ণ ধারণ করে। যে কেউ দেখলে ভয় পাবে। তাসফি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাসফি রাগে ঠাস করে আরিফের গালে চড় মারে। তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? এই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? এই ছোট লোককে সবাই মার। আরিফ এ কথা বলার পরে ওর সাথে থাকা ছেলেরা তাসফিকে মারতে আসে। ওরা যখন সবাই তাসফিকে মারতে আসে তখন তাসফি কাউকে আর কিছুই বলে না। তাসফি ওদের একটুও বাধা দেয় না। আরিফের লোকেরা তাসফিকে মেরে ওর অবস্থা খুব খারাপ করে দেয়। ওরা তাসফি আর আবিরকে মেরে মাঠে রেখে চলে যায়। আবিরের থেকে তাসফিকে বেশি মারে ওরা। আবির তাসফিকে নিয়ে হসপিটালে আসে। দীর্ঘ 3 ঘন্টার পরে তাসফির জ্ঞান ফেরে। তাসফির জ্ঞান ফেরার পরেও নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। ধীরে ধীরে ওর সাথে কি হয়েছিল তা মনে করার চেষ্টা করে। ওর মনে পড়ে যায় ওর সাথে কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো। আশেপাশে কাউকে সে দেখতে পায় না। পকেটে হাত দিয়ে ফোনটা খোঁজে, কিন্তু সে পায় না। পাশে টেবিলের উপর ফোন দেখতে পায়। টেবিল থেকে ফোন নিয়ে নাজমুলকে ফোন দেয়। নাজমুল, তুমি সিটি হাসপাতালে চলে আসো গাড়ি নিয়ে। নাজমুল তাসফির কল পেয়ে দ্রুত চলে আসে হাসপাতালে। কিছুক্ষণ পরে নাজমুল হাসপাতালে এসে দেখে তার স্যার বেডে শোয়া। স্যার, আপনি হঠাৎ এমন অবস্থায় হসপিটালে বেডে শুয়ে আছেন কেন? সব কথা পরে হবে, ডাক্তার ডাকো আর সকল বিল হাসপাতালে দিয়ে আসো। নাজমুল সব গুছিয়ে তাসফিকে এবং আবিরকে নিয়ে বাসায় চলে আসে। আবির খালি অবাক হয় তাসফির কাহিনী দেখে। যখন সে বাড়িতে আসলো আবির তখন প্রশ্ন করে, তোর এইগুলোর কিছুই তো বুঝতে পারছি না, বলতো এইসবের মানে কি? উনি বা কে? এত খরচ কিভাবে দিলি? তুই এক সময় এক রকম, বুঝতে পারছি না কিছু। আরে চিল, এত ভাবতে হবে না, সময় হলে সবই বুঝতে পারবি। আবির তাসফির সাথে কিছুক্ষণ থেকে ওর বাসায় চলে যায়। তাসফি পকেট থেকে ফোন বের করে ফোন দেয় ওর সেই চিরচেনা ফোন নাম্বারটিতে। ফোনের ওপাশ থেকে রাফি বলে, বস, আপনি এতটা দিন পরে? কাজে ব্যস্ত ছিলাম, তাই কিছুদিন সময় দিতে পারিনি। তোকে একটা ছবি দেব। এই ছবির ছেলের নাম হলো আরিফ। রাফি, তুই আরিফকে ধরে নিয়ে যাবি আমাদের গোপন আস্তানায়। তারপরে ওর কি করবি তা অবশ্য তোকে বলতে হবে না। জি বস। তাসফি ফোন কেটে দেয়। সময় পেরিয়ে রাত হয়। তাসফি তার রুমে শুয়ে আছে। রাতে নাজমুল তাসফির রুমে আসে। তাসফিকে বলে, স্যার, এখন কি করবেন? আমাদের কাছে যখন যত তথ্য আছে তাতে মিশনটা শেষ করা সম্ভব না। তার জন্য এখনও আমাদের আরও তথ্য প্রয়োজন। বিশেষ করে এখানকার এমপি ও এই জায়গার ওসির সম্পর্কেও ভালো করে খোঁজ নিতে হবে, নাহলে মিশন ফেল হবে। ঠিক বলেছেন স্যার। একটি বিষয় আমি বুঝে উঠে পারি না স্যার, আপনি যদি কৃষকের ছেলে হন তবে আপনি এই ঢাকা শহরে বাড়ি পেলেন কই? মানে বড় স্যার বলছিল এটা আপনার বাড়ি। ওহো, এই ব্যাপার। তবে সময় হলে একদিন এই সব প্রশ্নের উত্তর পাবে। নাজমুল আর কোনো প্রশ্ন করল না। সে রুম থেকে বের হয়ে চলে যায়। গভীর রাত, নিস্তব্ধ রাস্তা, সবাই সবার ঘুম নিয়ে ব্যস্ত। কেউ কারো আর্তনাদ শোনে না। এমন সময় রাস্তার মাঝখানে একটি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাক এবং মুখে মাস্ক পরে একটি ছেলে। সেই রাস্তা দিয়ে একটি গাড়ি আসবে, সেটাতে আছে এখানকার এমপি। হঠাৎ করে রাস্তার মাঝে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা আগন্তুককে দেখে ঘাবড়ে যায় এমপি। এমপিকে তার ড্রাইভার বলে, স্যার, রাস্তার মাঝে তো একটি ছেলে দাঁড়িয়ে আছে, এখন কি করব? কিছু করে লাভ হবে না। সামনে যে ছেলেটিকে দেখছো, যা করার সেই করবে। মানে সে কি করবে আর কেন স্যার? এমনটি আপনার কাছে মনে হলো? তাহলে শোনো, এই ছেলেটি যাকে তুমি দেখছো এ আর কেউ নয়, সে হলো মাফিয়া কিং। স্যার, এখন তাহলে আমরা তো শেষ। এমপি কিছু বলে না।
রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা এমপিকে হাতের ইশারা করে বলল গাড়ির ভিতর থেকে বের হতে। এমপি গাড়ির ভিতর থেকে বের হলো। ছেলেটা এগিয়ে আসে এমপির কাছে। এমপিকে বলে, শোন এমপি, তুই এই শহরে যত অপকর্ম করছিস তা কিন্তু সীমানার বাইরে। তোকে শোধরানোর জন্য শেষবারের মতো বারণ করছি, তুই ভালো হয়ে যা, আর কখনো তোকে এই সুযোগ দিব না। ভালো থাকিস। কথাটা বলে বাইক নিয়ে জায়গা ত্যাগ করলো মাফিয়া কিং। এমপি কিছু সময় সেদিকে তাকিয়ে থাকে। সকালে তাসফি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর বাসার ছাদে হাঁটাচলা করে আর ভাবছে কেমন করে ও মিশনটা শেষ করবে, কারণ ওর হাতে যে সময় খুবই কম। উপর থেকে সময় কম দিয়েছে তাকে। এসব ভাবতে ভাবতে নিচে আসে। সকালের খাবার খেয়ে সে আবার ভার্সিটিতে চলে আসে। তাসফি প্রতিদিনের মতো আজকেও সাধারণ পোশাক পরে কলেজে আসে। কলেজের গেট দিয়ে প্রবেশ করার সময় কারোর সাথে ধাক্কা লাগে তাসফির। ব্যাস, যা হবার তাই হয়ে গেল। নিচের থেকে মাথা উঁচু করার আগে তার গালে ঠাস করে চড় পড়ে গেল। যার সাথে ধাক্কা খেয়েছে সে হলো সেই মেয়েটি যার কাছে এর আগে চড় খেয়েছে চিঠির জন্য। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি দেখে শুনে চলতে পারিস না? মেয়ে মানুষের সাথে ধাক্কা খেতে ভালো লাগে, তাই না? দাঁড়া, আজকে তোকে আমি অনেক বড় একটি শিক্ষা দিব। মেয়েটি তাসফির শার্টের কলার ধরে কলেজের মাঠের মাঝখানে নিয়ে আসে। তারপর ওর বান্ধবীদের সামনে তাসফিকে বলে, ওই মিম, বলতো ওরে কি করা যায়? সবার সামনে ওকে কান ধরে তোর কাছে ক্ষমা চাইতে বল আরোহী। মেয়েটির নাম হলো আরোহী, কলেজের সবচাইতে সুন্দরী মেয়ে। তবে এখন কলেজের সবার দৃষ্টি যখন তাসফির দিকে, তখন তাসফির দৃষ্টি নিচের দিকে, ঘাসের দিকে তাকিয়ে আছে সে। ও বেশ ভালো করে বুঝতে পারছে যে আজ ওর মান সম্মানের ফালুদা করে ছাড়বে এই মেয়ে। সেখানে আবিরও চলে এসেছে। আরোহী বলল, ওই তুই মাফ চা আমার কাছে কান ধরে। হঠাৎ করে আবির আরোহীকে বলে, আরোহী, তুমি বড়লোক বাবার মেয়ে বলে মানুষকে মানুষ বলে যে মনে করো না, এটা কিন্তু ঠিক না। ওই আবির, তোর কাছ থেকে কি আমাকে শিখতে হবে নাকি যে কোনটা ঠিক আর কোনটা ভুল? আমি ঠিকটা বলিনি, তবুও তুমি এমন কেন করছো? ওই ছেলে, মাফ চা, দাঁড়িয়ে আছিস কেন? আরোহী চিৎকার করে কথাটা বলল। তাসফি কিছুক্ষণ মাথা নিচু করে থেকে কিছু একটি ভেবে মাফ চায় আরোহীর কাছে। মাঠের সবাই তাসফিকে নিয়ে হাসাহাসি করছে। তাসফি মাথা নিচু করে ক্লাসরুমে চলে আসে। সকল ক্লাস শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেয়। রেস্ট নেওয়া শেষে গোসল করে খাবার খেয়ে দিল এক ঘুম। আসরের সময় ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে ভাবে মিশনটা নিয়ে যে সে কি করবে, কারণ হাতে যে সময় খুবই কম। এমন সময় তাসফির ফোনে একটা ফোন আসে। ফোনটার কেউ নয়, স্বয়ং বড় স্যার দিয়েছে। ফোনের ওপার থেকে বলে, তাসফি, তোমার মিশনের কাজ কতদূর? স্যার, কাজ মোটামুটি চলছে, তবে মুখোশধারী ডেভিলকে চিনতে এখনো পারিনি। শোনো, তোমাকে আমি একটি ইনফরমেশন দিই। ডেভিলকে চেনা তোমার জন্য সহজ করার জন্য ডেভিলের বর্তমান ফেস প্লাস্টিক সার্জারি করানো। ওকে চেনা একদম সহজ উপায় হলো এইটি। ধন্যবাদ স্যার, আমার কাজটি সহজ করে দেওয়ার জন্য। দুদিন ধরে কলেজে যাওয়া অফ রেখেছে, কারণ তাসফির কিছু কাজ ছিল সেগুলো শেষ করার জন্য। বিকেলবেলা নাজমুল তাসফির রুমে এসে বলে, স্যার, আপনি বলেছিলেন আজকে মার্কেট করতে যাবেন। রেডি হয়ে আসো, আমি আছি। কিছুক্ষণ পরে নাজমুল আসে। দুজন মিলে চলে আসে মার্কেটে। স্যার, আপনি যে পোশাকটি ধরেছেন বেশ মানাবে আপনাকে। আপনি বরং টি শার্টটি গায়ে দিয়ে দেখতে পারেন। ওই ভাই আপনাদের এখানে পোশাক পরে দেখতে পারে যাতে আলাদা রুম আছে, ওই পাশে রুমে গিয়ে চেঞ্জ করে দেখুন। তাসফির শার্টটা হাতে করে নিয়ে ভিতরে প্রবেশ করে দরজা লাগাতে এমন একজনকে দেখলো, তাকে দেখে তাসফি তো অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো আরোহী। আরোহী তাসফিকে দেখে জোরে চিৎকার দিতে চাইল। তাসফি দ্রুত তার মুখ চেপে ধরে থামতে বলল। আরোহী হাতের ইশারা দিয়ে হাত সরাতে বলল। তাসফিও তার কথা মতো হাত সরিয়ে নিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই দেখে শুনে ঢুকবি না এখানে? মেয়ে মানুষ দেখলে আর তোদের মাথা ঠিক থাকে না, তাই না? ঠিক থাকবে কেমন করে? তোদের তো আবার জন্মেরও পরিচয় ঠিক নেই। তাসফি কথাটা শোনা মাত্রই ঠাস করে চড় মারে আরোহীর গালে। তুই আমার গায়ে হাত তুলছিস? এখন দেখ তোর অবস্থা কি করি। আরোহী নিজের পোশাক ছিঁড়ে জোরে চিৎকার দিতে চাইল। তাসফিও কম কিসে,
ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁট দখল করে নিল তাসফি। কিছুক্ষণ পরে ছেড়ে দিল সে। তাসফির হাতের পোশাকটা ওর গায়ে পরিয়ে দিল। তবে আরোহী তখন কোনো কথা বলেনি। মনে হয় কোনো এক ঘোরের মধ্যে আছে এখন। শোনো আরোহী, মেয়েদের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে কখনো এমন করো না। তুমি একজন মেয়ে মানুষ, তোমার উচিত বুঝে শুনে চলাফেরা করা, নিজের বুদ্ধি খাটিয়ে কথা বলা সবার সাথে। তোমার যদি ইজ্জত নিয়ে কেউ কথা বলে তখন তোমার মা বাবা কতটা কষ্ট পাবে একটাবার ভেবে দেখেছো তুমি? তোমার নিজের মান সম্মানের হানি হবে, তাকে বুঝতে পারছো? তোমার জন্য তোমার বাবা সমাজে উঁচু করে কথা বলতে পারবে না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি তোমাকে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। গাড়ি নিয়ে বাসায় আসতে থাকে। হঠাৎ করে কিছু দূর সামনে রাস্তার উপর দিয়ে দৌড়ে একটি মেয়ে তাসফির গাড়ির সামনে আসছে। তা দেখে তাসফি গাড়ি স্লো করে। মেয়েটির আচরণ দেখে বোঝা গেল যে মেয়েটি মানসিক ভারসাম্যহীন একজন মেয়ে। তাই আর গুরুত্ব না দিয়ে দেরি না করে গাড়ি নিয়ে বাসায় চলে আসে ওরা। আরোহী বাসায় গিয়ে তাসফির বলা কথাগুলো অনেকবার করে ভাবছে। তাসফিকে নিয়ে ভাবতে ভাবতে এক পর্যায়ে আরোহী হারিয়ে যায় কোনো এক কল্পনার জগতে। আরোহী নিজের ভুল সম্পূর্ণ বুঝতে পারে। পরের দিন সকালে আরোহী প্রতিদিনকার মতো কলেজে চলে আসে। কলেজে এসে বসে বসে তাসফির আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে কলেজের ভিতরে তাসফি প্রবেশ করে। কলেজের ভিতরে প্রবেশ করে কিছু দূর আসতে আরোহীর আগমন। কেমন আছো তাসফি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো ওই গাছটির নিচে গিয়ে বসি। আরোহী তাসফির হাত ধরে গাছের কাছে নিয়ে চলে আসে। তাসফি তো আজকে আরোহীর ব্যবহার দেখে চরম অবাক হয়। যে মেয়ে ওর সাথে কখনো কথা বলতো না, আর সেই মেয়ের বর্তমান ব্যবহার দেখে তাসফি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তাসফি, আমাকে মাফ করে দাও এতদিন তোমার সাথে খারাপ আচরণ করার জন্য। আমি কখনোই কারোর প্রতি বেশিক্ষণ রাগ করে বা অভিমান করে থাকি না, কারণ গরিব ছোট লোকদের কখনো রাগ বা অভিমান করতে নেই, কখনো কারোর প্রতি না। আমি আসলেই খুব লজ্জিত, এইবারের মতো মাফ করে দাও। আমি তো বলছি আমি আমার ভুল বুঝতে পারছি, আর কখনো এমনটি হবে না। কথাগুলো বলে আরোহী মাথা নিচু করে ফেলে। তাসফি কিছুক্ষণ কি যেন একটা ভেবে আরোহীর হাত ধরে বলল, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতেই অনেক। আজ থেকে তাহলে আমরা ফ্রেন্ড? শোনো আরোহী, তোমাকে আমি এটি ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনবে কেমন? বলো। তাহলে শোনো। সিকান্দার শাহ ছিলেন রোমের বাদশাহ। ছিলেন তিনি সৎ এবং নিপুণ যোদ্ধা। পৃথিবীর বহু দেশ জয় করেছিলেন। প্রজারা তাকে দারুণ শ্রদ্ধা করত। একবার কয়েকজন লোক সিকান্দার শাহকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন বিশ্ব বিজয়ী বীর, আপনার আগেও অনেক বাদশাহ ছিলেন রোমে, তাদেরও সৈন্যদল ছিল, তারাও যুদ্ধ করতেন, কিন্তু তারা আপনার মতো এমন সুনাম অর্জন করেননি, তারা আপনার মতো এত দেশ দখল করতে পারেননি। এর কারণ কি? সিকান্দার শাহ প্রশ্ন শুনে মৃদু হাসলেন। আমি পৃথিবী জয় করেছি ভালোবেসে, সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, কাউকে আমি কোনো কষ্ট দিইনি, তাই প্রজারাও আমাকে ভালোবেসেছে। আমি কারো বদনাম করিনি, শত্রুদের সঙ্গে আমি সবসময় ভালো ব্যবহার করেছি, আইন কানুন মেনে চলেছি, মানুষকে মানুষের মর্যাদা দিয়েছি। সকলের উদ্দেশ্যে সিকান্দার বলল, নিজে ভালো হলে পৃথিবীও ভালো, এবং ভালো লোকেদের সবাই ভালোবাসে। কি বোঝাতে চেয়েছি তোমাকে তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে দুজনে ক্লাসে চলে আসে। ক্লাসে দুজনকে একসঙ্গে প্রবেশ করতে দেখে ক্লাসের সবাই অবাক। তার থেকে বেশি অবাক হয় আরোহী এবং তাসফি দুজন একসঙ্গে একই বেঞ্চে বসেছে তা দেখে। স্যার ক্লাসে এসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এক এক করে সব ক্লাস শেষ করে তাসফি এবং আরোহী কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে যায়। তাসফি কলেজ থেকে সোজা ওর বাসায় চলে আসে। তাসফি বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে ছাদে আসতেই দেখে ছাদের কোণায় দাঁড়িয়ে আছে আরোহী। তাসফিকে আরোহী দেখতে পেয়ে ওর কাছে আসে। তুমি এই বাসায়? এই বাসায় এক ফ্রেন্ডের কাছে আসছি, তুমি এখানে কেন? আরে
আমি তো আমার ফ্রেন্ড নীলার কাছে আসছি। ওই এ বাসায় ভাড়া থাকে। বিকেলে দুজন একসঙ্গে ঘুরতে যাব, তাই সোজা ওর বাসায় চলে আসছি কলেজ থেকে। খুব ভালো, পরে কথা হবে, আমার একটু কাজ আছে। আরোহীর সাথে কথা বলে নিচে চলে আসলো তাসফি। পরের দিন সকালে তাসফি ভার্সিটিতে গিয়ে দেখে একটি ছেলে আজ আরোহীর সাথে বাজে ব্যবহার করছে। আবির, ছেলেটা কে বলো তো? ছেলেটি হলো নীল। ও আমাদের কলেজে নতুন, তবে কলেজে এসে মস্তানি শুরু করেছে। তাহলে তো দেখতে হয় যে ও কত বড় মাস্তান। আমার সাথে চল আবির। ও নীলদের কাছে যাওয়ার সাথে সাথেই তাসফিকে আরোহী দেখা মাত্র তাসফির পিছনে এসে লুকালো। তুমি আমায় ওর হাত থেকে বাঁচাও। নীল আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। ও তোমাকে কেন বাজে কথা বলছে বলো তো? আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তাই আমাকে ও হুমকি পর্যন্ত দিয়েছে। আমি ওর সাথে রিলেশনে না করলে নাকি ও আমাকে। আরোহী আর কিছু না বলে কান্নায় ভেঙে পড়ে। তাসফি কিছু বলার আগে নীল বলে, কি রে ছোট লোকের বাচ্চা, তুই কে রে? তুই আর একজনের হয়ে সাফাই গাইতে এসছিস এখানে? তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে তোকে আজ পুঁতে ফেলবো এখানে। তাসফির চোখ রক্তবর্ণ ধারণ করেছে নীলের কথা শুনে। যে কেউ এখন ওকে দেখলে ভয় পাবে। তাসফি ওর কাঁধ থেকে ব্যাগটা আবিরের হাতে দিয়ে ও ওর কাজে লেগে পড়ে। নীলের লোকদের একটার কাছ থেকে একটা লাঠি ছিনিয়ে নিয়ে ইচ্ছামতো মারল ওদের। নীলকে তাসফি মারছে আর বলছে, তুই কি মনে করিস নিজেকে? তুই যখন যা খুশি তখন তা করবি। তোকে ভয় পেয়ে কেউ কিছু বলবে না। সবাইকে তুই সমান ভাবিস না। তোকে সবাই ভয় পেলেও আমি তোকে কখনোই ভয় পেয়ে চলবো না। তুই ভালো হয়ে যা, সকলের সাথে ভালো ব্যবহার করবি। আর যদি কখনো দেখি তোকে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে, মনে রাখবি সেদিন হবে তোর জীবনের শেষ দিন। এই কথা বলে যখন তাসফি আরোহীকে নিয়ে সেখান থেকে চলে আসবে তখন নীল বলল, তুই কাজটা ভালো করলি না তাসফি। তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? আমি হলাম এখানকার এমপির ছেলে, আর তুই কিনা আমার গায়ে হাত তুলেছিস। তোকে আমি দেখে নেব ছোট লোকের বাচ্চা। তুই যা করার করিস আমায়। তোর হাতে এমনিতেই খুব কম সময়, আমাকে যত খুশি ভালো করে দেখে নেয়। কলেজের সকলে অবাক চোখে চেয়ে আছে তাসফির দিকে। সবাই ভাবছে কে এই ছেলে, ও এত সাহস কোথায় পেল? যে ছেলে দেখতে একদম খ্যাত টাইপের, সেই ছেলে কি করে এমপির ছেলের গায়ে হাত তোলে? তাসফি সবাইকে উদ্দেশ্য করে বলে, নারী আজ স্বয়ং সিদ্ধা। তারা এখন কারো উপর নির্ভরশীল নয়, উল্টে তাদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখন তাদের উপরই নির্ভর করছে কোনো দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। প্রত্যেকটি মানুষের সফলতার পিছনেই রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী, যারা সবসময় থেকে যান পর্দার পেছনেই। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। এখানে যারা দাঁড়িয়ে আছো, ছেলে এবং মেয়ে, সবাইকে বলছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ভয় পেয়ে পালিয়ে যেও না কখনো। তোমরা নিজেও জানো না তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করছো তুমি। তাসফি আর কোনো কথা না বলে আরোহীকে নিয়ে ক্লাসে চলে আসে। ক্লাস সব শেষ করে বাসায় আসে। নাজমুল, তুমি বিকেলে এমপির সাথে ওনার ছেলের বিষয়ে কথা বলবে, আর এটাও বলবে তাকে যে আমরা এই শহরের কীট ময়লা আবর্জনার শিকড়কে পেয়েছি। তাকে কিছুদিনের ভেতরেই জনসম্মুখে আনা হবে। ঠিক আছে স্যার। তাসফি আজ ভার্সিটিতে আসার কিছুক্ষণ পরে কিছু গাড়ি মাঠে প্রবেশ করে। গাড়ি থেকে বের হলো এখানকার এমপি। তার সাথে রয়েছে কিছু পুলিশ এবং তার ছেলে নীল। এমপি সবাইকে নিয়ে তাসফির সামনে এসে থামে। ভার্সিটির সবার চোখ এখন ওদের উপর। এই ছেলে, তুমি এত সাহস কোথায় পেলে আমার ছেলের গায়ে হাত তোলার? তুমি কি জানো কার ছেলের গায়ে হাত তুলেছো তুমি? আগে না জানলেও এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখুন, আপনার ছেলে গতকাল একটি মেয়ের সাথে খারাপ আচরণ করে, তার জন্য তাকে আমি মারছি। তাকে আমি শুধু শুধু মারিনি, তার দোষ ছিল, তাই তাকে আমি মারছি। এ কথা বলার পরে ঠাস ঠাস করে থাপ্পড় মারে তাসফির গালে এমপি সাহেব।
তুই কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তুলিস, কুত্তার বাচ্চা? এ কথা শোনার সাথে তাসফি নীলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আপনি আমার পিতার বয়সী, তাই আপনাকে না মেরে চটটা আপনার ছেলেকে মারলাম। আপনার ছেলে অন্যায় করবে আর আপনি তার প্রতিবাদ না করে উল্টো আমাকে শাসন করতে আসছেন। দেখছো আব্বু, তোমার মুখে মুখে কথা বলছে ছোট লোকের বাচ্চা। অফিসার, আপনি এই ছোট লোকের বাচ্চাকে থানায় নিয়ে চলুন। থানায় নিয়ে ওকে এমন শিক্ষা দিন যাতে আর জীবনে কারোর সাথে লাগতে আর না আসে। পুলিশ অফিসার তাসফিকে যখন হাতকড়া পরাতে আসে তখন তাসফি তাকে কোনো বাধা দেয়নি, কারণ সে চায় না ওর আসল পরিচয়টা সবাই এত তাড়াতাড়ি জানুক। আরোহী তাসফিকে পুলিশের গাড়ি করে যেতে দেখে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। আরোহী, তোর বাবা তো অনেক বড় একজন ব্যবসায়ী, এখন তুই কিছু একটা কর তাসফির জন্য। আগে থানায় চল, তারপরে যা করার করব। থানায় তাসফিকে অফিসার নিয়ে আসার পরে লকআপে ঢোকায়। তাসফির সাথে এমপি ও তার ছেলে নীল থানায় আসে। অফিসার লকআপের ভিতরে তাসফিকে ঢোকানোর পরে যখনই তাসফিকে মারতে যাবে ঠিক তখনই থানার সামনে প্রায় 20টি অনেক দামি গাড়ি এসে থামে। 3টে হেলিকপ্টার এসে থানার সামনের মাঠে থামে। হেলিকপ্টারের আওয়াজ শুনে থানা থেকে সবাই বাইরে আসতে যাবে, তখন তাসফি সবাইকে বলে, কিরে, তোরা মারবি না আমায়? আয়, মার আমাকে। বাচ্চা, তোকে তো আজ এমন মার মারবো যা তুই কল্পনাও করতে পারবি না। তুই আমাকে তুই করে ডাকছিস, তোকে আমি অতি সহজে ছাড়বো না। আগে একটু বাইরে থেকে আমি আসি, তারপর তোকে আমি দেখে নেব ছোট লোকের বাচ্চা। ভালো করে দেখে রাখ, কারণ পরবর্তীতে আর দেখার সুযোগ তোকে দেওয়া হবে না কখনো। আর একটি কথা শোন, তোরা এতক্ষণ তোদের পাওয়ার দেখাইছিস, কিন্তু কিছুদিন পর তোদের পাওয়ার থাকলে তো তোরা তোদের পাওয়ারের অপব্যবহার করবি। এই কথা শোনার পরে অফিসার এসেই তাসফির মুখ চেপে ধরে শক্ত করে। এর ভিতরেই থানার ভিতরে প্রবেশ করে বাংলাদেশের নামকরা ব্যবসায়ী আকরাম চৌধুরী। আকরাম চৌধুরী হলো বাংলাদেশের 1 নাম্বার টপ বিজনেসম্যান। শুধু বাংলাদেশ নয়, তার বাংলাদেশ বাদে বিদেশে মোট 13টি দেশে কোম্পানি রয়েছে। বিদেশেও সে নামকরা একজন সফল ব্যবসায়ী। সে থানায় প্রবেশ করতেই এমপি ও থানার ওসি ও অন্যান্য অফিসার সবাই দাঁড়িয়ে তাকে সালাম দেয়। সে ভিতরে প্রবেশ করার পরে ওসি চেয়ার এগিয়ে তাকে চেয়ারে বসতে বলে। আকরাম চৌধুরী চেয়ারে বসে ওসিকে উদ্দেশ্য করে বলল, অফিসার, লকআপে যে ছেলেটি আছে তাকে আপনি কি অপরাধে থানায় ধরে নিয়ে আনছেন? স্যার, ছেলেটি মোটেও ভালো না। ও ভার্সিটিতে বসে গতকালই এমপি মহোদয়ের ছেলেকে বিনা অপরাধে মারছে। আজও আমার সামনে বসে এমপির ছেলেকে মারছে, তাই ওকে থানায় ধরে নিয়ে এসেছি। অফিসার, আপনি ছেলেটিকে এখানে নিয়ে আসুন, আমি একটু ছেলেটিকে ভালো করে দেখতে চাই। অফিসার তাসফিকে লকআপ থেকে ছাড়িয়ে আকরাম চৌধুরীর সামনে নিয়ে আসলো। তাসফিকে যখন আকরাম সাহেবের সামনে রাখা হলো তখন তাসফি অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। দেখছেন স্যার, ছোট লোকের কত বড় সাহস। ও আপনার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। ওর একটু নিজের জন্য কষ্ট হচ্ছে না। ওসির কথা শুনে টেবিলের উপর জোরে একটা থাপ্পড় মেরে আকরাম চৌধুরী অফিসারকে বলল, আপনি কাকে বলছেন অফিসার ছোট লোক? আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন, আর তার কেউ প্রতিবাদ করলেই তাকে ধরে থানায় নিয়ে আসবেন ক্ষমতা দেখিয়ে? আপনাদেরকে ক্ষমতা বা পাওয়ার যতটুকু দেওয়া হয়েছে তা সকলের সাথে ভালো কাজে ব্যবহার করার জন্য, কোনো বাজে কাজে অপব্যবহারের জন্য নয়। এমপির ছেলেকে এই ছেলেটি কি বিনা কারণে মেরেছে, নাকি তার ছেলে ভার্সিটিতে কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করছে তাই তার জন্য এই ছেলেটি এমপির ছেলেকে মারছে? আপনার উচিত ছিল অফিসার এই ছেলেটিকে না ধরে এমপির ছেলেকে ধরে থানায় আনার। আপনি তার পুরোটাই উল্টো করলেন। আপনাদের মতো কিছু পুলিশ ও নেতার জন্য বর্তমানে আমাদের সমাজের অনেক মেয়ে বিনা দোষে ধর্ষণ হচ্ছে। আপনারা এই সকল ক্ষমতা দিচ্ছেন বলেই ওইসব নীলের মতো বাজে ছেলেরা আজ এত সাহস পাচ্ছে এসব ধর্ষণ করার। আপনারা যদি আজ কঠোর হতেন ন্যায় বিচারে, তাহলে আজ এত মেয়েদের ধর্ষণ হতো না। আপনার পরিবারেরও তো মা বোন আছে, তারা যখন ধর্ষণ হবে তখন আপনাদের কিছু করার থাকবে না। এই সমাজের প্রভাবশালী মানুষের জন্য আজ হাজারো মা বোন তার ইজ্জত হারাচ্ছে, কিন্তু আমাদের আইনের লোকগুলো তার কোনো বিচার করছে না, বরং তাদের কাছে যারা বিচার নিয়ে যায় বা যারা ন্যায্য বিচারের দাবি জানায় তাদেরকে উল্টো আমাদের এই বর্তমান আইন ব্যবস্থার মুখোশধারী লোকগুলো তাদের গ্রেপ্তার করছে, না হয় গুম করছে। এই হলো আমাদের স্বাধীন দেশের আইন ব্যবস্থার কাজকর্ম, তাই না ওসি সাহেব? এতক্ষণ আপনার সাথে কথা বলার প্রয়োজন নেই। আপনাদের এখন এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো, তার সাথে এমপি গিরিও শেষ এখন হবে। তার ফোনে এখনই একটি ফোন আসবে।
উনি থামলেন না। থানায় থাকা অন্য অফিসারদের উদ্দেশ্য করে আকরাম চৌধুরী বললেন, অফিসার, আপনারা এই 3 জনকে লকআপে আটকে রাখেন। একজন হলো ওসি এবং অন্য 2 জন এমপি ও তার ছেলে নীল। স্যার, আপনি সামান্য একটি খ্যাত ছোটলোক ছেলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করলেন? তাহলে শুনে রাখুন, আপনারা যাকে খ্যাত ছোট লোক বলে জানেন তিনি হলো আমার একমাত্র ছেলে তাসফি ইসলাম, যাকে আপনারা সবাই ছোট লোকে নামে ডাকেন, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আমি আজ পর্যন্ত ওকে কারোর সাথে পরিচয় করিয়ে দেইনি। ও হলো পরবর্তী তাসফি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও। আজ আপনাদের ক্ষমতার অপব্যবহারে এর জন্য ওকে আমি এখানে পরিচয় করিয়ে দিলাম। একটি কথা মনে রাখবেন, ক্ষমতা আর টাকা থাকলেই তার অপব্যবহার করতে হয় না। তার প্রমাণ আপনারা হয়তো এতক্ষণে আমার ছেলের কাছ থেকে বুঝতে পারছেন। এই কথাগুলো থানার ভিতরে থাকা মানুষগুলোর ভিতর থেকে আরও 2 জন অন্য মানুষ শোনে, আর ওরা হলো আরোহী এবং আবির। তারা তাসফির আসল পরিচয় জানতে পেরে চরম অবাক হয়ে যায়। যখনই থানা থেকে তাসফির বাবা তাসফিকে নিয়ে থানা থেকে বের হবে, তখনই তাসফি থানার সামনে 2 জন মানুষকে দেখে থমকে দাঁড়ায়। সে 2 জন মানুষ আর কেউ নয়, তারা হলো আবির এবং আরোহী। আবির এবং আরোহী তাসফিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসছিল, কিন্তু ওরা এসে তাসফির আসল পরিচয় জেনে গেল। তাসফি আরোহীকে বলল, তোমরা অবাক হচ্ছ হয়তো। তোমরা কখনো ভাবতেও পারেনি যে আমি কোনো বড়লোক ঘরের সন্তান। তোমার এবং অবিরামের মনে এখন নানান প্রশ্ন জাগতে পারে, তবে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব, তবে তা এখনো হয়নি সময়। তোমরা 2 জন আমার সাথে আমার বাসায় চলো। এখন বাসায় গিয়ে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তারপরে তাসফি ও তার আব্বু এবং আবির ও আরোহী তারা হেলিকপ্টারে করে তাসফিদের বাসায় আসে। গাড়িগুলো করে বাকিরা থানা থেকে চলে আসলো। তাসফির বাসায় প্রবেশ করার সময় আবির ও আরোহী তো পুরোই অবাক। ওরা মনে মনে বলছে, এটা বাড়ি নাকি কোনো রাজপ্রাসাদ। বাড়ির বাইরেটা যতটা সুন্দর, তার চেয়ে দ্বিগুণ সুন্দর বাসার ভিতরটা। সবাইকে নিয়ে তাসফি বাসার ভিতরে প্রবেশ করলো। আরোহী ও আবির 2 জনকে 2টো রুম দেখিয়ে দিয়ে ওদের 2 জনকে ফ্রেশ হয়ে আসতে বলল। তাসফি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে এসে সোজা চলে গেল মায়ের কাছে। আম্মু, তুমি কেমন আছো? কেমন আছি তা দেখে কি হবে? একজন ছেলে ছিল দেখার মতো, সেও এখন দেখার সময় পায় না। সে এখন অন্য একজনকে নিয়ে ব্যস্ত থাকে। আম্মু, তুমি আবার শুরু করেছো? আজ তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। তার কিছু কাজ আছে, তা 3 দিনের ভিতরে সব কাজ শেষ করে তারপরে তোমার কাছে একদম চলে আসবে। আমি কিন্তু একা আসিনি আজ আম্মু, আমার সাথে তোমার ছেলের পছন্দ করা মেয়েকে নিয়ে এসেছে। কি বলিস তুই? আরোহীকে নিয়ে তুই আসছিস আমাদের বাসায়? ও কি জানে তুই ওকে নিজের জীবনের চেয়েও ভালোবাসিস? না আম্মু, এখনো পর্যন্ত আমি আরোহীকে আমার মনের কথা বলিনি। তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লাগছে। তোমার হাতে রান্না খাইনি অনেক দিন হয়েছে। সবাই মিলে আজ একসাথে খাবার খাবো। তুই গিয়ে সবাইকে নিয়ে খাবার টেবিলে বস, আমি তোদের খাবার নিয়ে আসতেছি। তাসফি সবাইকে ডেকে খাবার টেবিলে বসলো। আবির বলল, তাসফি, তুই আমাদেরকে কেন এত বিশ্বাস ও ভালোবাসিস? শোনাবে, প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। আমরা বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কার চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? তুই আসলে আর সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিলি। যারা বলে টাকা থাকলেই বন্ধু পাওয়া যায়, তবে আমি বলবো শুধু টাকা থাকলেই ভালো বন্ধু পাওয়া যায় না। একজন ভালো বন্ধু হতে শুধু টাকা থাকলেই হয় না, তার হৃদয়ে থাকা দরকার অফুরন্ত ভালোবাসা। সবাই একসাথে খাবার খাওয়া শেষ করলো। আবির এবং আরোহী, তোমাদের কার কি প্রশ্ন আছে বলো তো? তুমি এত বড় ঘরের ছেলে, তা এতদিন আমাকে বলনি কেন? আমি আমার আসল পরিচয় দেইনি এই কারণে যে যাতে করে কেউ আমার টাকা কি নয়, স্বয়ং আমাকে দেখে ভালোবাসে। এই সমাজের মানুষগুলো আমার টাকা কি নয়, তারা এখন আমাকে, এই সাধারণ ছেলেটাকে ভালোবাসবে। এইটা না হয় বুঝলাম, কিন্তু তুমি বলেছিলে যে তোমার বাবা একজন কৃষক আর তারা নাকি গ্রামে থাকে। তাহলে আমি এখন ধরে নেব বলো এর উত্তর? তোমার প্রশ্নটা খুবই সুন্দর, তাহলে শোনো এই প্রশ্নের উত্তর। ফ্ল্যাশব্যাক।
আজ দীর্ঘ 4 বছর পরে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরি তাসফি। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে আমি, কিন্তু আজকে যে আমি দেশে আসব তা বাসায় জানাইনি। সবাইকে সারপ্রাইজ দেব তার জন্য, কিন্তু কে জানতো যে আজ এমন পরিস্থিতির শিকার হবে দেশে এসে। কারণ আমি যখন দেশে এসে একটি ট্যাক্সি নিয়ে বাসায় আসছিলাম, তখন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলি, তার সম্পর্কে সব জেনে নিই। আমি চা খাওয়ার জন্য ট্যাক্সি থামাতে বলি। আমি চা কিনে ট্যাক্সির সামনে গিয়ে ট্যাক্সির সাথে হেলান দিয়ে চা খাচ্ছি, আর আমরা দুজন কথা বলছি। এমন সময় হঠাৎ করে দূর থেকে একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির ওপরে এসে পড়ে। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই, কারণ তখন ট্রাক দেখতে পেয়ে ট্যাক্সি ড্রাইভার ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। তবে দুঃখের বিষয় হলো ওই ছেলেটি খুবই ক্ষতিগ্রস্ত হয়, কারণ ও আমাকে বাঁচাতে গিয়ে নিজে সরতে পারেনি। আমি দ্রুত ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসি। কিছু সময় পর, আপনি রোগীর কে হন? ফ্রেন্ড। আপনাকে সে ভেতরে ডাকছে। তাসফি ভিতরে প্রবেশ করার পর, বলো। আমার নাম রাজ। আমার এই শহরে একটি গ্যাং আছে, যার কাজ হলো গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করা। আমি ছদ্মবেশে আজকে ট্যাক্সি চালাচ্ছিলাম একজনকে মারার জন্য, কিন্তু তাকে হঠাৎ হারিয়ে ফেলি। আর আমাকে আপনি ড্রাইভার মনে করে আমার গাড়িতে ওঠেন। এই নিন আমার ফোন, এই ফোনে সব পাবেন। আমি বেশিক্ষণ বাঁচব না ভাই। তোমাকে আজ এই কথাগুলো বলছি কারণ তোমাকে দেখে একজন ভালো মনের মানুষ মনে হচ্ছে, তাই আমার কিছু অসমাপ্ত কাজগুলো যা তুমি করতে পারো। আমার লাশটিকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যেও ভাই। এই ব্যস্ত শহরে আমার আপন বলতে কেউ নেই। আমার ছোট্ট একটি বোন আছে, বাবা মা গ্রামে, তারা খুব কষ্ট করে চলাফেরা করে। আমরা খুবই গরিব মানুষ, জানো সমাজে গরিব মানুষগুলো কতটা অসহায়। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে তারা বড় অফিসার বানাবে, কিন্তু তা তো আর হলো না। আমার মৃত্যুর পরে ভাই তুমি একটু আমার ফোনটিকে দেখে রেখো। ওর যে আজকের পর থেকে কেউ আর রইল না আপন বলতে, যার বলতে পারবে না ভাইয়া এটা লাগবে ওটা লাগবে। ওর জন্য কিছু টাকা জমানো আছে ব্যাংকে। তুমি তো অনেক বড় ঘরের ছেলে ভাই, তোমার কাছে আমার একটি দাবি। এই সমাজে গরিব মানুষের জন্য পারলে কিছু করো। কথা বলতে বলতে রাজ এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তাসফির চোখ বেয়ে পানি পড়ে। একটি ছেলের উপরে কত দায়িত্ব ছিল, আজ তার সব শেষ হয়ে গেল। কি হবে এখন তার পরিবারের? কি জবাব দেবে তাসফি তাদের? রাজের মৃত্যুর জন্য দায়ী যে তাসফি নিজেই। আজ রাজ তাসফিকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। তাসফি কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে হাসপাতালের সব কাজ শেষ করে রাজের লাশ নিয়ে ছুটে চলে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে যখন পৌঁছায় রাজের লাশ নিয়ে, তখন রাজের পরিবারের মানুষের অবস্থা দেখার মতো ছিল না। ওদের বাসাটা খুবই ছোট, ওর টাকা দিয়ে চলতো ওদের পরিবারটা। কি বলে সান্ত্বনা দেবে তাসফি সবাইকে, সেই ভাষা খুঁজে পাচ্ছে না। পরিশেষে তাসফি রাজের বোনের দিকে লক্ষ্য করে দেখলো যে ও মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তাসফি দৌড়ে তাকে ধরে ফেলে। তাসফি সব কাজ শেষ করে নিজ দায়িত্বে। রাতের বেলা রাজের বাবা মা বোন সবাই যখন ঘরের ভিতরে বসে আছে, তখন তাসফি সবাইকে বলছে, রাজের জন্য মন খারাপ করেন না। রাজ আমার খুবই কাছের একজন ভালো বন্ধু ছিল। রাজ যেমন আপনার ছেলে ছিল, আমিও তেমনই আপনার আর এক ছেলে। তাদেরকে অনেকভাবে বুঝিয়ে তাদেরকে শান্ত করে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়া শেষ করে রাজের কবরের সামনে দাঁড়িয়ে তাসফি বলে, রাজ, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তুমি আমাকে নিজের জীবন
ত্যাগ করে আমাকে বাঁচালে। একটি বারও ভেবে দেখলে না যে কি আমি জবাব দেব আজ এই অসহায় বাবা মাকে? কি জবাব দেব তোমার বোনকে? তোমার জন্য আমি আজ যেমন এই পৃথিবীর আলো দেখেছি, আমি কথা দিচ্ছি তোমার অপূর্ণ রেখে যাওয়া সকল কাজগুলো আমি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। রাজের কবর জিয়ারত করে তাসফি ওর আম্মুকে ফোন দিয়ে গতকালের ঘটে যাওয়া সব খুলে বলে। আম্মু, আমি এইখানে কিছুদিন থাকতে চাই পরিবারের সকলের কাছে। আমি পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে চাই। আমি যদি এখন তাদের আসল পরিচয় দেই তবে তারা কখনোই আমাকে মেনে নেবে না। আমি তাদের মতো করে তাদের মনের ভেতরে জায়গা করে নিতে চাই। এরপরে তাসফির পরিচয় হলো আরেকটি। সে হলো তখন কৃষকের ছেলে, কারণ তারাও তাসফির বাবা মা। তখন শুরু হয় তাসফির জীবনের আরেকটি পথ চলা। তারপরে তা তো সবাই গল্পের শুরুতে জানতেই পেরেছেন। তারপর তাসফির মুখ থেকে সব শোনার পর আরোহী বলল, তোমার সেই চাষি পরিবার তোমার এইসব ব্যাপারে জানে? না, তবে আমার কিছু কাজ আছে, সেগুলোর কাজ শেষ হলেই তাদেরকে আমার সম্পর্কে বলবো এবং তাদেরকেও ঢাকা নিয়ে আসব। আর কোনো প্রশ্ন নেই তোমাদের দুজনে, আশা করি। এখন আমি বাইরে বেরোবো, আমার হাতে সময় নেই। আমিও এখন বাসায় যাব। ওই আবির, চল আমরাও এখন ওর সাথে বের হই। তারপরে তাসফি ওদেরকে একটি গাড়িতে পাঠিয়ে দিয়ে চলে আসে নাজমুলের কাছে। নাজমুল, আগামীকাল সকালে ফোর্স নিয়ে তৈরি থেকো। আগামীকাল আমি আমাদের মিশনের সকল কাজের শেষ ঘটাতে চাই। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। শোনো, আমাদের মিশনের বাইরে কোনো কিছুই করবে না। মিশনটা আমাদের মতো করে শেষ করব। নাজমুল আর তাসফি কথা বলছে, এমন সময় তাসফির ফোনে তিশা ফোন দেয়। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে তিশা কান্নাময় কণ্ঠে বলছে, ভাইয়া তুমি বাড়িতে তাড়াতাড়ি আসো। তুই কান্না করছিস কেন বোন? কি হয়েছে আমাকে খুলে বল। ভাইয়া, আমাকে কিছু ছেলে গত 2 দিন যাবৎ অনেক বিরক্ত করছে। স্কুলে যাওয়া আসার সময় তারা অনেক বাজে কথা বলে আমাকে। ভাইয়া, আমার খুব ভয় করে। তুই কান্না থামা বোন, তুই চিন্তা করিস না। আমি কাল বাদে পরশু চলে আসবো। আপাতত তুই আগামী 2 দিন স্কুলে যাস না। আম্মুর কাছে ফোন দে। কেমন আছিস বাবা? ভালো মা, তুমি ভালো আছো? ভালো। তবে তোর বাবা একটু অসুস্থ, ওইদিকে জমির ফসল কাটারও সময় হয়েছে। আব্বুরে মাঠে যেতে বারণ কইরো, যা করার আমি এসে করব। আচ্ছা। এদিকে নীল একা বসে আছে। রাতের বেলা নীল একা একা ভাবছে, তাসফি, তোর জন্য আজ আমার বাবা অপমানিত হয়েছে। তোর জন্য, শুধু তোর জন্য। তোকে আগামীকাল বোঝাবো ডেভিলের আসল পরিচয়। সবাই জানে ডেভিল মারা গেছে, কিন্তু কেউ জানে না ডেভিল বেঁচে আছে আজও। আগামীকাল থেকে শুরু হবে ডেভিলের কাজ। সবার মুখে আতঙ্কের আর এক নাম হবে ডেভিল। নীল বিড়বিড় করে কথা বলে। নীল ফোন দিয়ে একজনকে বলল, ওই তোরা সবাই আগামীকাল তৈরি থাকিস। আগামীকাল আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে নিতে চাই, তার সাথে পথের কাঁটাকে উপরে ফেলতে চাই। তাসফি রাতের খাবার খেয়ে শুয়ে ফোন টিপছে, এমন সময় আরোহীর ফোন। কেমন আছেন স্যার? ভালো। ম্যাম, তা এত রাত করে কি মনে করে ফোন করলেন? কেন, আমি কি রাতে ফোন দিতে পারি না তোমাকে? আমি সেটা তোমাকে বলিনি। কি করো তুমি এখন? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শুয়ে আছি। দুজনের অনেক কথা হয় এমনই ভাবে। সকালে আরোহী কলেজে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই নীল কলেজে চলে আসে ওর দলবল নিয়ে। আজ নীলের সাথে অনেক ছেলে দেখে কলেজের সবাই ভয় পেয়ে যায়। ওই আশিক, যা তোর ভাবিকে নিয়ে আয় আমার কাছে। জি বস। নীলের ছেলেরা আরোহীকে খুঁজে নীলের কাছে নিয়ে আসে। কেমন আছো জানেমান? গতকাল তো অনেক কিছু দেখালে, কিন্তু আজকে কে বাঁচাবে তোমাকে আমার কাছ থেকে? যে বাঁচানোর সে সময় হলেই চলে আসবে। তুই আমার চিন্তা না করে তোর নিজের চিন্তা কর। তোর সেই মানুষকেও আজ আর বাঁচিয়ে রাখবো না, বুঝলে জানেমান? দেখতে পাচ্ছ তোমার আশেপাশে আমার কত ছেলে। ওই তোরা আরো ওকে নিয়ে ওকে গাড়িতে তোল,
নীল কথাটা বলল এমন সময় নীল দেখতে পেল মাঠের ভিতরে একসাথে 4টা গাড়ি প্রবেশ করেছে। গাড়ির ভিতর থেকে বের হলো যে তাকে দেখে কলেজের সবাই অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো এই কলেজের খ্যাত ছেলেটি যাকে সবাই গরিব ছোটলোক হিসেবে জেনে এসেছে, সেই তাসফি। তাসফি গাড়ি থেকে বের হওয়ার পরে নাজমুল ও তার সাথে বাকি অফিসাররা তাসফির পিছে পিছে চলে আসে। আমি জানতাম তুই আজকে আসবি, তবে এমনভাবে আসবি তা ভাবতে পারিনি অফিসার। নীলের মুখে অফিসার নামটি শুনে সবাই প্রায় অবাক। তোর মতো অমন এনএসআই সাব ইন্সপেক্টর, তুই কি মনে করেছিলি আমি জানতে পারবো না যে তুই বড় একজন অফিসার? এই টেবিল সব তার খোঁজ রাখে, বুঝলি? তুই যদি কোনো প্রকার এখানে চালাকি করিস তবে তোর ভালোবাসার মানুষ আমার হাতেই শেষ হবে। আরোহীর মাথায় বন্দুক ঠেকিয়ে কথাগুলো বলছে নীল। নীলের ছেলে পেলে এসে তাসফি সহ সবাইকে বন্দি করে নেয়। এখন কেমন হবে অফিসার যদি তোদেরকে এখানেই মেরে পুঁতে ফেলি? আসলে নীল, তুই আমাকে মেরে ফেলবি তাই তো? তুই একটু ভালো করে উপরে তাকিয়ে দেখ। নীল উপরে তাকিয়ে দেখে যে কালো কালারের 5টা হেলিকপ্টার, প্রতিটার গায়ে মাফিয়া কিং লেখা। এটা হতে পারে না, আমি তো সেদিন তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলি। সেদিন তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি, কিন্তু কথায় আছে না যে রাখে আল্লাহ মারে কে। আমি তো সেদিন একটি মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে বেঁচে গেছি, কিন্তু আজকে তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। আরোহী সহ কলেজের সবাই তাসফির কথা শুনে ভয় পেয়ে যায়। সবাই জানে যে মাফিয়া কিং খুবই ভয়ঙ্কর, তবে সেই মানুষটিকে যে সবাই সামনে দেখতে পাবে সেটি বোঝেনি, তাও আবার তাদের কলেজের খ্যাত ছেলেটি হবে। আমাকে মাফ করে দে, এমনটি আর হবে না। নীল কথা বলতে দেরি, তবে তার আগেই তাসফির দলের ছেলেরা নীলের ছেলেদেরকে মেরে ফেলে নিমেষেই। শুধু এখন নীল বেঁচে আছে। নাজমুল, তুমি ওরে অ্যারেস্ট করো, ওর জন্য দেশে আইন আছে, যা করার আদালত করবে। তাসফি এবার সবার উদ্দেশ্যে বলে, আমি এই কলেজে শুধুমাত্র এসেছিলাম এই ডেভিল কিংকে ধরতে। আমার মিশন আজ শেষ হয়েছে। আমি আর এই কলেজে কখনই আসবো না। এই সমাজে নারী পাচারকারী ও বর্তমান যুব সমাজকে ধ্বংস করার কারিগরকে আজকে ধরেছি আমি। হাজারো বাবা মায়ের সন্তান হারানোর সেই খুনি আজ আমার হাতে। আমি তাকে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাসফি ফোর্স নিয়ে চলে আসে, আরোহী গাড়ি নিয়ে বাসায় চলে যায়। তাসফি, আমি জানতাম তুমি মিশনটি শেষ করতে পারবে সফলভাবে। আজ আমি অনেক খুশি তোমার কাজে। তোমাকে সরকার থেকে পুরস্কৃত করা হয়েছে। তোমার কাজে খুশি হয়ে সরকার থেকে তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হলো কিছুদিন রেস্টের জন্য। স্যারের সাথে কাজ শেষ করে বাসায় চলে আসে। বাবা, আজ তো তোর মিশন শেষ হলো। আজকে এই খুশির দিনে আরোহীকে তোর মনের কথাটা বলে দে। তোর আগামীকাল গ্রামে গিয়ে তিশারদেরকে ঢাকা নিয়ে চলে আয়। আরোহীকে বিকেলে সব খুলে বলবো। আর আমি আগামীকাল গ্রামে যাব, বুঝতে পারছো আম্মু? সো এখন খাবার দাও, একটু খাবার খাই। তোমার হাতের রান্না খাই না অনেক দিন হয়েছে। বিকেলবেলা তাসফি ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে আরোহীকে ফোন দেয়। কিছুক্ষণ পরে পার্কে দেখা করতে বলে তাসফি। আম্মু, আমার জন্য একটু দোয়া করো। তোমার ছেলে তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য যাচ্ছে। আমার দোয়া সব সময় তোর জন্য থাকে বাবা। তাসফি গাড়ি নিয়ে চলে আসে পার্কে। পার্কের ভিতরে প্রবেশ করে আরোহীকে ফোন দেয়। কোথায় তুমি? ভালো করে একটু তোমার পিছনের যে বেঞ্চ আছে সেই জায়গায় যে মেয়েটি বসা সেটি আমি। তাসফি আরোহীর পাশে বসলো। তা কিসের জন্য আমাকে গুরুতরভাবে এখানে আসতে বলা হলো? যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শোনো। আমি বিদেশ থেকে দেশে আসার পরে প্রথম যেদিন আমি অফিসে যাই, তোমাকে আমি সেই দিন প্রথম তোমার আব্বুর সাথে আমাদের অফিসে দেখি। সেই দিন তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তবে তুমি কেমন সেটি বুঝতে পারার জন্য তোমাকে আমার মনের কথাগুলো খুলে বলিনি এতদিন। একতরফা কখনো ভালোবাসা হয় না, সেটি আমি জানি। তোমার সামনে আমি এত তাড়াতাড়ি আসতে চাইনি, তবে বাস্তবতা আমাকে এনে দিল। তাসফি, তুমি এখন আমায় যা বলতেছ তা হলো তোমার আবেগ। এই আবেগ কিছুদিন পরে তোমার কেটে যাবে, তখন আমার কি হবে বলো? শোনো আরোহী, ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা। এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়, এটি হলো একটা চিরন্তন সত্য, যা যেই হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়েই থাকে। আমি তোমাকে যে কথাগুলো বললাম আশা করি তুমি তা বুঝতে পারছো। এখন তুমি কি করবে তা তোমার ইচ্ছে।
আমার আর তোমাকে বলার মতো কিছু নেই। আরোহী কিছুক্ষণ চুপ থেকে বলল, তাসফি, আমি রাজি তোমার প্রস্তাবে। তারপর তারা দুজনে অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করে। যখন বাসার উদ্দেশ্যে রওনা দেবে তখন তিশা ফোন দিল তাসফিকে। আগামীকাল তুমি আসবে তো ভাইয়া? আসবো কালকে। তিশার সাথে কথা বলে শেষ হলেই আরোহী বলে, আগামীকাল কোথায় যাবে তুমি? গ্রামের বাড়িতে যাব। আমিও যাব তোমার সাথে। ওকে, তুমি তাহলে তৈরি থেকো। পরের দিন সকালবেলা আরোহী এবং তাসফি গাড়ি নিয়ে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। তাসফি ড্রাইভিং করছে আর আরোহী তাসফির কাঁধে মাথা রেখে চকলেট খাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আরোহী ঘুমিয়ে পড়ে তাসফির কাঁধে মাথা রেখে। আরোহীর কপালে এসে চুল পড়েছে, যার জন্য আরোহীর ফেস ভালো করে দেখা যাচ্ছে না, তাই তাসফি হাত দিয়ে ওর চুলগুলো কিছুক্ষণ পর পর সরিয়ে দিচ্ছে। আরোহী হঠাৎ করে হেসে দেয় তাসফির কাণ্ড দেখে, কারণ আরোহী এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। তুমি এতক্ষণ ঘুমাওনি? না, আমি দেখতে চাইছিলাম যে তুমি কি করো। দুজনে কথা বলছে আর তাসফি ড্রাইভ করছে। গ্রামে আসতে দুপুর হয়ে গেছে। গ্রামের মানুষ প্রাইভেট কার দেখে তাকিয়ে রয়েছে তাদের দিকে উৎসুকভাবে। তাদের মনের ভিতরে একটা প্রশ্ন, কে হতে পারে? তাসফি গাড়ি নিয়ে যখন বাসার সামনে গিয়ে গাড়ির হর্ন দিল তখন বাসার ভিতর থেকে তিশা এবং আম্মু বের হলো। তারা বাসা থেকে বের হয়ে দেখে যে বাসার সামনে অনেক দামি একটা গাড়ি। আম্মু, কে আসলো এত দামি গাড়িতে? আমি কেমন করে বলবো মা? এমন সময় দুজনে দেখতে পেল গাড়ি থেকে তাসফি এবং ওর সাথে একটা মেয়ে বের হচ্ছে। তিশা তাসফিকে দেখা মাত্র ওর কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া, এটা কি আমার ভাবি? আম্মু দেখো, তোমার ছেলে বউ নিয়ে আসছে। এত বেশি বুঝিস না, তুই ওর ভিতরে নিয়ে যা। বাবা, এইগুলোর তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, তোমার ছেলে এখন একজন বড় অফিসার হয়েছে, এনএসআইয়ের। এই গাড়িটা যে দেখছো সেটা আমার গাড়ি। উনি তাসফির কথা শুনে তাসফিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, কান্না করো না তো, আজকের পর থেকে আর তোমাদের কষ্ট করতে দেব না। এই মেয়েটি কে বাবা? তাসফি তারপরে সবাইকে সব খুলে বলে। বাসার ভিতরে আসে ওরা। এদিকে আরোহী সবার সাথে মিশে গেছে। রাতে বাবা আসে। তা বাবা, তোর এখন কি ইচ্ছা আছে বল? আমি তোমাদেরকে আমার সাথে ঢাকায় নিয়ে যেতে চাই বাবা। আমি যেতে পারবো না। তুমি সহ সবাই যাবে, আমার সাথে কথা এখানেই শেষ। আরেকটি কথা, তোমাদেরকে এখনো পর্যন্ত আমার আসল পরিচয় দিইনি। তারপরে সবাইকে তাসফি তার আসল পরিচয় দেয়। মা বলে, বাবা, তোকে যে মা পেটে ধরেছে সে আসলে একজন মহৎ মানুষ। সে মহৎ না হলে তার ছেলে এতটা ভালো হতো না। সবাই তৈরি থেকো, আমরা আগামীকাল বিকেলে ঢাকায় যাব। জমির কি করব তাহলে? সে ব্যবস্থা করে রেখেছি আমি, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পরের দিন গ্রামের সব কাজ শেষ করে ঢাকা চলে আসে সবাই। তিশা তো এখন তাসফির আম্মু এবং আব্বুর আদরের মেয়ে। তারা এখন সবাই তিশাকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। কিছুদিন যাওয়ার পরে একদিন দুপুরে খাবার খাওয়ার সময় তাসফির নিজের বাবা বলে, তাসফি, তুমি আজ রাতে আরোহীকে বাসায় নিয়ে আসবে। ওকে। রাতে আরোহীকে নিয়ে বাসায় আসে তাসফি। মা, তুমি কি আমার ছেলেকে সত্যিকারে ভালোবাসো? আরোহীর কথা শুনে তখন আব্বু বলে উঠল, তুমি যেহেতু রাজি মা, তাহলে আজকেই তোমাদের দুজনের বিবাহ হবে। আচ্ছা। আমি তোমার আব্বু আম্মুকে আমাদের বাসায় আসতে বলি। তারপর ওদের বিয়ে সম্পূর্ণ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।